আমরা শুনব তিনটি গল্প ও তার আলোচনা। মঞ্চে ডেকে নিচ্ছি গল্পকার মধুময় পাল, বিপ্লব চক্রবর্তী ও ময়ূরী মিত্রকে। সঙ্গে ডেকে নিচ্ছি আলোচক দেবাশিস মল্লিক, অমিতাভ দাস এবং চমক মজুমদারকে। মধুময় পালকে সম্বর্ধনা জানাচ্ছেন শিক্ষাদি। সকলে একটু করতালি দিয়ে অভিবাদন জানান। ছবি উঠছে না, ছবি তোলার ব্যাপার। ও মিষ্টির প্যাকেটের ছবি উঠবে নাকি? ঠিক আছে। গল্পকার শ্রী বিপ্লব চক্রবর্তীকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের পক্ষ থেকে শৈবালদা। সকলে করতালি দিয়ে একটু অভিবাদন জানাবেন। পরবর্তী গল্পকার ময়ূরী মিত্রকে সম্বর্ধনা জানাবেন মানসীদি। সকলে একটু করতালি দিয়ে অভিবাদন জানাবেন। তিনজন আলোচক, তাদেরকে একটু বরণ করে নিচ্ছেন শিক্ষাদি। আছেন দেবাশিস মল্লিক, চমক মজুমদার এবং অমিতাভ দাস। প্রথম গল্পটি পাঠ করবেন মধুময় পাল। লেখকের জন্ম সাবেক পূর্ববঙ্গে। মাত্র 4 মাস বয়সে সীমান্ত পেরিয়ে হলেন দেশ ভিখারি। তারপর কাটল এদেশেই পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম জীবনে ছাপাখানায় কাজ, তারপর সাংবাদিকতা করেছেন কম বেশি 28 বছর। মধুময় পালের গদ্য প্রয়াস আসলে একটি দেশকেই চাওয়া। তার লেখা ছোট গল্প ও উপন্যাসের মধ্যে স্বল্প দূরত্বে দৌড়ের তীব্রতা বা দীর্ঘ দূরত্বের দৌড়ের পরিকল্পনার সৌন্দর্য আছে। সেই গদ্য মামুলি সুন্দর নয়, পেলব মধুর নয়, সেই গদ্য তীক্ষ্ণ তীরের মতন অব্যর্থভাবে লক্ষ্যকে বিদ্ধ করে। তার রচিত কয়েকটি গল্প সংকলন হল মধুময় পালের গল্প, রাত্রির পরিধি, সাহেব গলি, প্রাচীন রাত্রির কন্যা, গণেশ পাইন, কিয়াও পঞ্জিকার পাঁচালী। এছাড়া আছে কিছু গ্রন্থনা ও পুস্তিকা, যেমন সতীনাথ স্মরণে, উদ্বাস্তু, সিঙ্গুরের ডায়েরি। পেয়েছেন বেশ কিছু সম্মাননা, যেমন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির শান্তি সাহা স্মৃতি পুরস্কার, দ্বৈপায়ন সাহিত্য সম্মাননা, সুখচাঁদ সরকার পুরস্কার। এছাড়া পুরস্কৃত হয়েছেন সহযোগ, ভারতকোষ এবং অমৃতলাল পত্রিকা থেকে। স্বনামধন্য লেখক মধুময় পালের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ ও আপ্লুত। তার কাছ থেকে আমরা শুনে নেব একটি গল্প। গল্পটি আলোচনা করবেন দেবাশিস মল্লিক। এমন একটা সময় ছিল, বেশ মন্দ সময়, যখন গণতন্ত্র আসেনি বা সাম্যবাদ আসেনি। সে সময় শ্রীরাধাকে নিয়ে দর্শনে ও সাহিত্যে আলোচনা হতো, লেখালেখি হতো। সেগুলো নিয়ে পরে গ্রন্থবদ্ধ করেছেন পণ্ডিত শশীভূষণ দাশগুপ্ত। তো সেই সময়টা চলে গেছে, মন্দ সময়টা চলে গেছে। আমরা এখন খুব ভালো সময়ে আছি, উন্নয়নের সময়ে আছি, চারদিকে আলোর সময়ে আছি।
এই সময় মধুময় পাল লেখেন শ্রীরাধার ক্রমবিকাশ। শশীভূষণ দাশগুপ্তর বইটা ছিল শ্রীরাধার ক্রমবিকাশ, এটা শ্রীরাধার ক্রমবিকাশ। কেউ ডাকতো ছিঁড়ে, কেউ বলতো ছিরি, কারো মুখে ছিরু। সে অবশ্য বেজায় কাল দূরের কথা। কালীপদ বলল ছিরের শরীর লাই, লৌহ প্রস্তর খণ্ড। শ্যামাপদ বলল যত পিটাও বোধ নাই বটে। রমাপদ বলল হারান কামড়ে পিটালেও এক ছিটা চোট পাবে নাই। এসব কথা সেই সময়ের যখন কালীপদ, শ্যামাপদ, রমাপদ ধরাধামে বিচরণে ছিল। তাদের রেশন কার্ড তামাদি হয়ে গেছে 4 ভোট আগে। তখনকার ঘরবসতি ছিঁড়ে চোরা বা চোরাছিরি বা ছিরুচোরকে দূর দূর তাড়াতো। যুবকরা কাছে ডেকে কান চাপাটি মেরে হাত গরম করত বা মাথা আধখানা কামিয়ে দিত। বয়স্করা বলতো তুই আর মানুষ অভিনীরে ছিরু, তোর বাপ কালা মুখ নিয়ে মরে গেল। সেসব দিন কবে চলে গেছে, তাদের ছায়াও হারিয়ে গেছে। এখন সে ছিঁড়া এবং মাননীয়। শ্রীদা একটু সময় দাও, কয়েকটা কথা বলবো। হরিদা, সেদিন তোমার বাড়িতে গিয়ে ফিরে এলাম, দেখা করার কি জমায়েত। শ্রীহরিদা, তুমি একবার বললেই কাজ হয়ে যাবে, নাটা মুন্সি আমাদের কথা কানে নেয় না। ছিরাদা, তোমার হাত কত লম্বা আমি জানি, তুমি সাদা সিধা থাকো ভালো মানুষ বলে। গাছতলায় বসে এইসব ছবি কুড়োচ্ছিল শ্রীহরি মহাপাত্র ওরফে মাননীয় ছিরাদা। একটা গাব গাছ ছিল এইখানে এককালে, তখন পুকুরও ছিল, নিষ্ফলা পেয়ারা গাছ আর অঝোর বকুল ফুলের গাছ ছিল। বর্ষায় ঘাটে দাঁড়ালে গন্ধ স্নান হতো, জলের ওপর ফড়িংয়ের ওড়াউড়ির দুপুর ছিল, জলের ভেতর মাছেদের খেলাধুলা ছিল। আইঢাই উন্নয়নে সে গাবতলা এখন কবরস্থ। তবু শ্রীহরি কাজের ফাঁকে সময় অসময়ে এখানে আসে, পুকুর পাড়ে দেদার রোদ্দুরে বসে থাকে। কলমির ডগায় সোনালি ফড়িংয়ের খুব কাছে যায়। বর্ষার কাদা থেকে সুর তোলা শামুক ছুঁড়ে দেয় জলে ছপ। হেলে সাপ লেজে ধরে শূন্যে ওড়ায়। রহিমের ছিঁড়ে রাখা প্যান্ট পাকুড়ের মগডালে ঝুলিয়ে দেয়। ঘাসের ওপর হাঁটে, নখ দিয়ে মাটি খুঁড়ে এক বুক গর্ত করে। পেয়ারা গাছের গোড়ায় মাথা ঘষে আর গুতোয়। গোখরোর সঙ্গে খেলা করে হাঁটু দুলিয়ে। ডুবসাঁতারে পুকুর পার হয়। এইসব ছেলেবেলার চলমান ছবির মুখোমুখি হয়ে এখনও সে দম ধরে রাখা প্র্যাকটিস করে। মতিখুড়া বলেছিল চুরিবিদ্যা সহজ নয়, কষ্ট করতে হবে জয়। সঙ্গে যদি বড়া ভয়, সাধক নতুন জন্ম লয়। বড় চোর যার দম পড়ে না, চোখ নড়ে না, পড়লে বা নড়লে কেউ টের পাবে না। সেই বড় চোর যার মাথায় লোহার ডান্ডা ত্যাড়া হয়ে যায়। সেই বড় চোর দাঁতের চাপে যে দুফালা করে আস্তা সুপারি। বড় চোর তাকেই বলে যে লাফে লাফে পার হয় ঘরবাড়ি। সেই চোরকে সাধক বলে যার মুখে চোখে চুরির দাগ লাগে না। সেই চোর ধন্য নরকুলে যে ধরায়ও অধরা থাকে ঝুলে। বলে মোহিত খুড়া গলায় জল ঢেলে 5 মিনিট গঁ গঁ করে শূন্যে ছুঁড়ে দেয় দ্বিগুণ ফোয়ারা। তারপর 1.5 ঘটি জলে দাড়ি গোপ বাবড়ি ভিজিয়ে সিংহের মতো ঝাড়া দিয়ে বলেছিল, সাধনারে ছিঁড়া সাধনা, বড় হতি সাধনা লাগে। তুই যেদিন বর্জবাবুর ডানমুঠা ঢিলা করে পূর্ণচাঁদের রাতে উড়ে উড়ে গেলি, আমি বুঝলাম ছিঁড়া একজন হবে। যেদিন শুনলাম নগেনের জামাইয়ের অত্যন্ত সাবল তোর মাথায় বাড়ি দিয়ে ছিটকে গেছে 5 হাত, বুঝলাম ছিঁড়া বড় হবে। ধনা দারোগার হাতের লাঠি তোর 5 হাতে 2 ঘা কষিয়ে চিরা চিরা হয়ে গেল, জানলাম ছিঁড়া সাধক হয়ে গেছে। 2.5 দিনের নিম্নচাপ মাথায়, নিরন্ন নির্জলা ঠায় টান টান বসে মতিখুড়া ধারালো শরীর নিয়ে সূর্যাস্তের লাল আলোয় দাঁড়িয়ে বলেছিল, গাবের আঠায় চামড়া আরও পাকা, ছিঁড়া রে আরও পাকা, বায়ার মতো বাজবে, সবাই শুনবে, মাথা হিলাবে, তুই টের পাবি না। গাবে পাকা চামড়া উপরে বাজে, শরীরে বাজে না।
মতিখুড়ার বিধান মেনে শ্রীহরি সারা শরীরে গাবের আঠা মেখে শীতের ভরা রোদে ঘাসে শুয়ে শুয়ে, গাছে দুলে দুলে, বাতাসে ঘুরে ঘুরে সেই যে চামড়া অসম্ভব পাকা করেছিল তা লম্বা সময় গাবগুবাগুব বেজেছে, হয়তো এখনও বাজে, এবং সেই আঠায় ছেলেবেলার ছবিগুলি আবশ্যিক সেঁটে আছে। সেই গাব গাছ নেই, পুকুর নেই, পেয়ারা গাছটাও নেই, বর্ষায় গন্ধ স্নানের ঠাকুর বকুল গাছটাও নেই হয়ে গেছে। আইঢাই উন্নয়নের অনিস্তার চোটপাট সব চেটেপুটে খেয়েছে। তবু শ্রীহরি এইখানে আসে, বাতাস থেকে কুড়িয়ে নেয় ছেঁড়া ছেলেবেলা, বারণবেলা। মনে পড়ে ছোটোখাটো চুরিতে সে মারধর খেয়েছে, খাড়া হওয়া স্তক। মতিঘুড়ার বিধান মেনে চামড়া বাদ্যযন্ত্র হয়ে ওঠার আগে পর্যন্ত কিছু প্রহার শরীরে ঢুকে গেছে, কিন্তু বাদ্যযন্ত্র হবার পরবর্তী সময়ের একটা প্রহার সে কখনো ভুলতে পারে না, যখন কর্মাধ্যক্ষ হাঁটু দিয়ে তার তলপেটের ঠিক নিচে মারল এবং সে এক করে উঠল এবং সর্ষে ফুলের খেতে বসে বেড়ালো খানিক। তখনই সে বুঝে যায় যে গাবে পাকা বাদ্যযন্ত্র যে প্রহারে কাহিল হয় সেই প্রহার অনির্যস প্রহারকারীর নিজস্ব অভিজ্ঞতা লব্ধ, অর্থাৎ যে মেরেছে সে নিজে আগে এই জিনিস খেয়েছে। সেই মারের এফেক্টে একটা ডিম ফুলে ছোটোটার সঙ্গে মিলে লালুভুলু হয়ে আছে। 2, কর্মাধ্যক্ষর অফিসে চুরিটা অনির্যস মামুলি ছিল, শ্রীহরি প্রথমে ভেবেছে। চুরির পেছনে ছিল একটা রাগ কিংবা লালুভুলু। কর্মাধ্যক্ষর বাড়িতে নয়, খুপড়ি মতন অফিসে, যেখানে 2টো বেঞ্চ, একটা টেবিল, একটা চেয়ার, একটা ঝোলা পাখা, আর কর্মাধ্যক্ষর বাচ্চু থোবড়ার ছবি ছাপা ক্যালেন্ডার, আর ফুটপাথের প্লাস্টিকের জাগ, আর কালীঘাটের ঘুণধরা সিংহাসনে রাম, হনুমান, গণেশ গায়ে গায়ে ঝুলে আছে। অফিসের বাইরে নাড়ুনাপিতে ছাউনিতে বসে পুঁচকে আয়নায় মুখ বা দাড়িগোঁফ বা পূর্ণ চোর দেখছিল শ্রীহরি। কর্মাধ্যক্ষ অফিস ছেড়ে বেরিয়ে এসে ওকে দেখে বলল, কিরে ছিড়া, আজ কোথায় হাত মারলি? শ্রীহরি জবাব দেয়, এখন খেটে খাই, হাত মারি না। নাড়ুদা বলল, চুল দাড়ি সাবান তুলে জায়গাটা সাফ করে দিতে 2 টাকা দেবে। কর্মাধ্যক্ষ সঙ্গী ফ্যাক করে হাসে, বলে, বিড়ালে অম্বুবাচি করে, ফল খায় 2 প্রহরে। শ্রীহরি বলে, কামাতবাবু, মানে কর্মাধ্যক্ষ বাবু, আমারে একটা পাকা কাম দেন, সৎভাবে বাঁচতে চাই। নাড়ুদা বলেছে আপনি দিতে পারেন। কর্মাধ্যক্ষ জবাব না দিয়ে জিজ্ঞেস করে, নাড়ু কোথায় গেল? শ্রীহরি বলে, টিপকলে গেছে, আমার হাতের জল খায় না। কর্মাধ্যক্ষ বলে, শোন, নাড়ুকে বলবি অফিস ঝাড় দে, চাবি মেরে আমার ঘরকে চাবি দিয়ে আসতে। 2 কাঁধি কলা আছে অফিসে, সেটাও দিয়ে আসবে। বলে কর্মাধ্যক্ষ বাইকে স্টার্ট দেয়। সঙ্গী বলে, কলায় আবার হাত দিস না, যেন গোনা আছে। শ্রীহরি এক ছুটে অফিস নামক খুপড়িতে ঢুকে কিচ্ছুটি নেবার নেই জেনেও এদিক সেদিক তাকিয়ে জয় রামজি বলে, এটাও সম্প্রতি প্রভূত শুনে শিখেছে, টেবিলের ড্রয়ার টানলো আর মাথায় ছাপা একটা সাদা খাতা পেল। জামার নিচে প্যান্টে গুজে নিল চট করে। বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকলো নাড়ুর ছাউনিতে। আতা গাছের বাঁকে নাড়ুকে দেখে সে বলতে থাকে, তোমার সব জিনিস বুঝে নাও, খুর, কাঁচি, ব্রাশ, চিরুনি, সাবান, ফটকিরি সব গোছানো আছে। ময়লা কাগজে তুলে ফেলেছি গাড়িতে। কামাতবাবু বলল অফিসে চাবি মেরে তার গাড়িতে দিয়ে আসতে, 2 কাঁধি কলা আছে অফিসে, আমি ওখানে ঢুকি নাই, আমি আসি, মেইলের সময় হলো বলে লাফিয়ে এসে মাঠ পার হয়। মামুলি এই চুরির খাতা নিয়ে ছিদামুদি তাকে 8 আনার 2টো লজেন্স বা নেড়ো বিস্কুট দিতে পারে ভেবেছিল শ্রীহরি। ড্যাবে অবাক হয়ে সে দেখে ছিদামুদি খাতায় চোখ রেখে নড়চড়নায় দাঁড়িয়ে আছে আর এপিটোপিট খাতা ঘুরিয়ে দেখছে। আরও ড্যাবা হয়ে গেল যখন ছিদামুদি তাকে 10 টাকার চানাচুরের চকচকা প্যাকেট দিল, যাতে হাওয়া বেশি, মাল কম, আর বলল যে, তুই আমাকে খাতা দিস নাই, আমিও খাতা নিই নাই, কেউ যেন না জানে তোকে আরেক প্যাকেট চিপস দেব, তুই এদিকটাতে মোটে আসবি নাই। এই মামুলি চুরি থেকে বিরাট হাঙ্গামা হতে পারে,
এই মামুলি চুরি থেকে বিরাট হাঙ্গামা হতে পারে এমন ইশারা কখনো বলেনি মতিখুড়া। কি করে বলবে? সে যে চুরির মাহাত্ম্য জানে তাতে লেখাপড়া, স্কুল কলেজ, বুদ্ধিজীবীর গন্ধ নেই। কামাতবাবুর ছাপা খাতার সাদা পাতাগুলোতে যে হাজার হাজার টাকা অপ্রকাশ্যে ছড়িয়ে আছে সেটা বোঝার শিক্ষা কি মতিখুড়া বা ছিঁড়ের আছে? ক্রমে ক্রমে সংবাদ বিস্তারিত হলো যে কর্মাধ্যক্ষর ছাপা খাতার সাদা পাতা স্কুল থেকে, কলেজ থেকে, থানা থেকে, বিডিও থেকে, বিএলআরও থেকে, হাসপাতাল থেকে, শ্মশান থেকে, টিভি থেকে, বড়বাবুর সোনা বান্ধবী থেকে সর্বত্র গেছে। যার পাশ দেবার কথা নয় সে স্কুলে টপ হয়েছে, যে যোগ বিয়োগ জানে না সে অঙ্কের মাস্টার হয়েছে, হাগারোগী হরেন ডাক পুলিশ হয়েছে, ডাকাত বাজুলাল উকিল সাধুলাল হয়েছে, বালি কয়লার বেআইনি গাড়ি সাদা পাতার জোরে প্রচুর পাচারে গেছে, গরু গাদা বর্ডারে গেছে লাক্সারি বাসে, হাসপাতালে ডাক্তার হয়েছে সিভিক ভলান্টিয়ার, সিভিক চ্যান্সেলর হয়েছে বাগানের মালি। বড়বাবুর সোনা বান্ধবী একদিনে 1 গন্ডা বই প্রকাশ করেছে। সাদা পাতার মহিমার মামলায় শুনানিতে যদু ব্যারিস্টার এসব তথ্য পেশ করে এবং সেসবই সংবাদ হতে থাকে। এই সাদা পাতা এলো কোথা থেকে? খুঁজতে গাড়ি গোয়েন্দা এলো, মাসের পর মাস খুঁজে এক হিম্মত গয়লার হদিশ পায় তারা। হিম্মতের এক বাস গরু নাকি বর্ডারে ঘাস খেতে গিয়ে আর ফেরেনি, তাতে হিম্মতের ভারী নুকসান হয়। বর্ডারের ওপারে নাকি তাকে অনুপ্রবেশকারী কেস দিয়ে হয়রান করা হয়। গোয়েন্দারা হিম্মতকে ধরতে পারেনি, তার কোটের পকেটে একটা চিরকুটে ছিদাম গ্রসারিওয়ালে 50,000 টাকা লেখা পায়। সেই সূত্র আর গ্রাম ধরে গরু হারানোর তথ্য গোপনে সংগ্রহ করে গোয়েন্দারা ছিদাম মুদির দরজায় টোকা দেয়। ছিদাম মুদি সব প্রশ্নে মাথা দোলায় আর নার্কো পরীক্ষায় অরাজি হয়। তদন্তের একদিন ছিঁড়েকে ছিদামের ঘরের পাশে ঘুরঘুর করতে দেখে কর্মাধ্যক্ষ ডেকে আনে, কথায় তার তলপেটের নিচে লাথি মারে। ছিঁড়ে এক শব্দ করে সর্ষে ফুলের বাগানে ভাসতে বলে দেয় সে চুরি করেছে, ছিদাম মোদিকে খাতা দিয়েছিল এবং 10 টাকার হাওয়া প্যাকেট, চানাচুর আর 1 প্যাকেট চিপস পেয়েছিল। সে জানতো না এই খাতায় টাকার ঢিবি আছে, সুতরাং সে নিরপরাধ। অনির্যস মামুলি একটা চুরির জন্য তার বদনাম হলো। সর্ষে ফুলের বাগান বা লালু ভুলু তাকে দিয়ে সব বলিয়ে নিল। মিডিয়া কেসটা নিয়ে 2-4 সপ্তাহ সন্ধেবেলা চকচকা প্যাকেট হয়ে খেলাধুলো করে, তারপর মামলা ঠান্ডা হয়ে যায়। ছেড়ে ভাবে মতিখুড়ার শিক্ষা অসম্পূর্ণ ছিল এবং তলপেটের নিচে আরও পুরু করে গাব মাখা দরকার ছিল। 3 সেই গাব গাছ নেই, পাকুড় গাছ নেই, পেয়ারা গাছ নেই, পুকুর নেই, বকুলের গন্ধমাখা বর্ষা আর আসে না। তবু ছিঁড়ের কাছে জায়গাটা গাবতলাই আছে, সেইখানে আসে যেন শিকড়ের কাছে আসে। মতিখুড়া, তোমার ছিঁড়ে বড় হলো গো, বড় মানুষ হলো। তোমার অগ্রদান কোনোদিন ভুলবে না ছিঁড়ে। তুমি হলা জন্মদাতা, পিতা হলো কামাতবাবু মানে কর্মাধ্যক্ষবাবু। তুমি দিলা পাকা চামড়া, কামাতবাবু দিল পাকা মাথা। এখন শ্রীহরি নামে যে সম্মান চারিদিকে বাতাসে ওড়ে ঝরে, তা কামাতবাবুর পরদান। কামাতবাবু ওরফে কর্মাধ্যক্ষ কীভাবে পরদান দিল সে সংবাদ লোকে জানে না। ছিঁড়ে ওরফে শ্রীহরি মনে করতে পারে কামাতবাবু এক রাতে তাকে বাড়িতে ডাকলো, খাবার দিল পাঁঠার মাংস। মায়ের 2 নম্বর হাজবেন্ড ওরফে ভাতার একবার দিয়েছিল 4 টুকরা, সেই প্রথম ও শেষ। আবার দিল কামাতবাবু সাদা ভাত আর গরম ঝোলের গন্ধে যেন সানাই বাজল। কলাপাতে নহবত। কমকতা বাবুর মানে কর্মকর্তা বাবুর ছেলের বিয়েতে সে দেখেছে সানাই বাজিয়ে মাংস খাওয়া। টেবিল সাফাইয়ের কাজ করেছিল সে। কামাতবাবু বলে, যাও হে মহাপাত্র, খাও হে মহাপাত্র। শুনে চমকে ছিঁড়ে বলেছিল, আমি তলাপাত্র, মা সরস্বতী তলাপাত্র। লোকে নামটাই ডাকে না, তলাপাত্রে যাবে কেন? ওসব বাউদের হয়। মহাপাত্রকে আর খানিক মাংস দাও।
বেচারা যোগ্যতা থেকেও খেতে পায় নাই বলে কামাতবাবু ছিঁড়ের পাশটিতে বসে। তুমি এবার বাউ হবে, মহাপাত্র হবে, তোমার মধ্যে যে গুণাবলী আছে যাকে বলে কাওয়ালিটি, সেসব কাজে লাগাতে হবে, বড় কাজে। তোমার যে সহ্য ক্ষমতা আছে যাকে সংস্কৃতে বলে অহিংসতা, তোমার শরীরের যে পাথর গঠন যাকে সাহেবরা বলে স্টোনম্যান, তোমার যে দম বন্ধ রাখার ক্ষমতা যাকে বলে দমকল, তোমার যে উড়ে যাবার ক্ষমতা যাকে বলে হনুমানতা, চারটা কামড়ে ফেলে পিটালেও তুমি যে বোবা থাকো, পেছন ফাটে তবু মুখ ফোটে না, অর্থাৎ সৌজন্যতা, এইসব গুণ মানুষের সেবায় লাগাতে হবে। আমি তোমাকে শিখাবো, তুমি শিখবে, তোমার কোনো ভাষা নাই, আমার ভাষা তোমার মুখে ফুটবে। বুঝেছো মহাপাত্র, তুমি অনেক বড় হবে, সর্বভারতীয়। লম্বা সাদা ভাত, পাঁঠার মাংসের গরম ঝোল, আমার কামাতবাবুর সুবচন ছিঁড়ের ভেতরে যেন মহালয়ার রেডিও হয়ে বাজতে থাকে। এক দুপুরে চেয়ারম্যান সাহেবের চেয়ার হাওয়া হয়ে গেল। চেয়ারম্যান নদীর পাড়ে বালির লরি গুনতে গিয়েছিল দলবল নিয়ে। যেহেতু লরিওয়ালা অবৈধ, যেভাবে বালি তোলা হয় সেটাও অবৈধ, লরিতে বালি তোলার পর বালিটাও অবৈধ, সে কারণে হিসেবটা কখনোই বৈধ হয় না। হয়তো বলা হবে 100 লরি, আসলে মাল গেল 500 লরি। চেয়ারম্যান শালিকার জন্য গয়না কিনতে চায়, নাতির জন্য প্রাসাদ, নিজের জন্য ব্যাংক, সেখানে টাকায় টান পড়ে, তাই নিজে গেল লরি গুনতে, দলবল নিয়ে ধরে ফেললো হিসেবের হার প্রমাণ কারচুপি, ফিরে এসে দেখে চেয়ার হাওয়া। খোঁজ ধর হারামজাদা ছিঁড়েকে ধরে নিয়ে আয়, যেখানে পাশ তুলে নিয়ে আয়। কেউ বলল আপনি পাশের চেয়ারে বসুন, আমরা দেখছি কোথায় গেল চেয়ার। চেয়ারম্যান বলে, উইদাউট চেয়ার আই এম নট চেয়ারম্যান, উইদাউট বডি আই এম নট ম্যান, উইদাউট চেয়ারম্যান দেয়ার ইজ নো দেশ, গ্রাম, সমাজ, ক্লাব, স্কুল, থিয়েটার, নাচ গান ইত্যাদি। আমার চেয়ার চাই। আপনারা যদি ভাবিয়া থাকেন চেয়ারম্যান হইবেন, ভুল, আমি নিজে চেয়ার হইব। ছিঁড়েকে ধরে আনা হলো। সে সবাই দাঁড়িয়ে বলে, আমি এখন শ্রীহরি মহাপাত্র, আগে চুরি করতাম, তখন তলাপাত্র ছিল, তখন দেশ ছিল গরিব ছিল, অনুন্নত ছিল। এখন চারদিকে তো উন্নয়ন, চারদিকে তো আলো, 3 ফলা 4 ফলা 5 ফলা, সব ফলা সমান নাই, এটা ফ্যাক্ট যে বহু জায়গায় আলো নাই, তবে উন্নয়ন আছে। ঘরে ঘরে টাকা, হাতে হাতে টাকা, গাছে গাছে ফল, নদীতে অঢেল জল, সব হয়েছে চেয়ারম্যানের হাতে। এখন চুরি লাগে না, সমাজে চুরি নাই, এমনি চুরি হয়ে যায়, খেলার ছেলে চুরি হয়। আমরা যখন বিরোধী ছিলাম তখন খুব চুরি ছিল, এখন আমরা শাসক, কথা মতো চুরি নাই। স্বভাবভাবে বলে কি রে বেটা, অহরহ উচ্চ অ্যাটেনশনে টিভি দেখেনি অনির্ঘাত। চেয়ারম্যান ভাবে এসব কথা ছিঁড়ে শিখলো কোথায়। কর্মাধ্যক্ষ বলে, চেয়ারম্যান সাহেব আপনি দাঁড়িয়ে কেন, বসুন, আপনার শাসনে গরিবের পাড়াপাড় উন্নতি হয়েছে। শ্রীহরি যাকে আমরা তুচ্ছ করে শেষ হয়ে এসছে, যাকে আমরা তুচ্ছ করে ছিঁড়ে বলতাম, সে এখন পাঁঠার মাংস দিয়া ফার্স্ট ব্রেক করে, লাস্ট সাপারে দুপে কচ ঢুকঢুক মেরে বিছানায় যায়। শুকিয়ে দেখুন, ওর হাতে মুখে সুগন্ধ পাবেন, আপনার সুশাসনে শ্রীহরি মহাপাত্র হয়েছে। চেয়ারম্যান ভাবে কর্মাধ্যক্ষের মুখেও আজ ক্ষয়ি উঠেছে, অথচ সে নিজে ভাষা খুঁজে পাচ্ছে না। ভাষার জন্য তার খাতির ছিল অপোনেন্টেও, আজ সে খোঁড়াচ্ছে। ইংরেজিতে চেষ্টা করলো, মুখের ভাষায় দেখলো, এমনকি দস্তাবেজের ভাষায়ও, কোনোটাতেই সুবিধে হলো না। এটা কি চেয়ার খোয়ানোর জোর? মালটা ঝেড়ে ছিঁড়ে কি কর্মাধ্যক্ষর ঘরে তুলে দিল? শ্রীহরি চুপ। তার উন্নয়নকে সভায় এভাবে নিয়ে আসবে কখনো ভাবেনি। সে আমোদ পায়, মতিঘুরা দেখলে আরাম পেত। একজন বলে, চেয়ারম্যান সাহেব আমাদের হাতে ছেড়ে দিন, 1 ঘন্টায় মাল বের করে দেবো, মাথা নিচু করে ঝুলিয়ে কেলাবো। একজন বলে, শাঁসি দিয়ে একটা করে আঙুল ভাঙবো, বাপ করে বলবে। একজন বলে, নখে পেরেক ঢুকিয়ে দেব। একজন বলে, গুজ্জোদ্দারে পাইপ ঢুকিয়ে চার দেব। কর্মাধ্যক্ষ বলে, আপনারা আদিম যুগের কথা বলছেন, মনুষ্যত্ব বিরোধী কথা বলছেন, বেআইনি কথা বলছেন, আমাদের চেয়ারম্যানের সুশাসনে এসব উচ্চারণ করাও নিষিদ্ধ। লোকজন সমস্বরে বলে, ঠিক ঠিক। কর্মাধ্যক্ষ জিন্দাবাদ। চেয়ারম্যান কাঁদো গলায় বলে, ছিঁড়া বাবা বলে দে চেয়ার কোথা, আমার অসহায় লাগে। কর্মাধ্যক্ষ বলে, শ্রীহরিদা বা ছিঁড়াদাকে আমরা এভাবে অভিযুক্ত করতে পাই না। অভাববশত তিনি অতীতে কখনো চৌর্যকর্ম করে থাকতে পারেন, তার মানে এই নয় যে উন্নয়নের সুখের কালেও তিনি সেই কর্ম করবেন।
আমাদের সাধনা তবে কি বৃথা গেল? আমি বিশ্বাস করি না। শ্রীহরি ওরফে ছিরা একবার চেয়ারম্যানের দিকে একবার কামাদিবাবুর দিকে তাকায়। চেয়ারের দাম অনির্যস, ওই খাতার চেয়ে ঢের বেশি, না হলে গুজ্জোদ্দারে পাইপ ঢোকানোর ডর কেন দেখাবে? কামাদিবাবু দাম কি দেবে বলে নাই। ছিরা সোনা চায়, কামাদিবাবুর গলায় মোটা সোনা ঝোলে, তার গলায় ঝুলবে। সে অন্য শহরে চলে যাবে সোনাবাবু হয়ে। সোনা না দিলে কামাদিবাবুর ঘর থেকেও চেয়ার হাফিস করে দেবে। শ্রীহরি চোখ বুঝে দেখে সে এক হাতে চেয়ার ঝুলিয়ে বড় বড় উঁচু উঁচু জায়গায় উঠছে, আর অনেক দরজা হাসি মুখে তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে সর্বভারতীয় লাগে শ্রীহরি মহাপাত্রের। আমরা শুনলাম মধুময় পালের গল্প। গল্পটি নিয়ে এখন আলোচনা করবেন দেবাশিস মল্লিক। সবাইকে এই বিকালের শুভেচ্ছা জানাই। আমি সরাসরি গল্পে যাই। শ্রীরাধার ক্রমবিকাশ গল্পটা পাঠ করার আগে স্বয়ং গল্পকার শ্রীরাধার ক্রমবিকাশের কথা মনে করিয়ে দিয়েছে, কিন্তু গল্পটা শুনতে শুনতে আমার বারবার মনে পড়ছিল গণদেবতা উপন্যাসের কথা। সেখানেও আমরা এক ছিরু পালকে শ্রীহরি পালে পরিণত হতে দেখেছিলাম, মাতব্বর হয়ে উঠতে দেখেছিলাম। এখানে অবশ্য ছিঁড়ে বা ছিরু নেহাতি নিরক্ষর চোর, তার পক্ষে গোটা গ্রামের সমাজের মাথা হয়ে ওঠা হয়নি, কিন্তু তারও স্বপ্ন আছে। সেও এই সমাজ পরিস্থিতির সুযোগে আস্তে আস্তে আরও বড় থেকে আরও বড় হতে থাকবে, তলাপাত্র থেকে মহাপাত্র, এবং সেখানে সে থামবে না। এই গ্রামের গণ্ডি ছাড়িয়ে সে ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে, একটা সর্বভারতীয় জায়গা সে পেয়ে যেতে পারে, কারণ তার স্লোগান সে দেয়া শুরু করেছে। এই গল্পে আমি গল্পের আখ্যানে যাব না, কিন্তু গল্পটা বুনে তোলার ক্ষেত্রে কিছু উপাদান যেগুলো আমাদের একেবারে ঘোরতর সাম্প্রতিক বাস্তবে মুখোমুখি করিয়ে দেন গল্পকার। একটা ছিঁচকে চোরের একটা খাতা চুরি থেকে কি বিপুল একটা কাণ্ড ঘটে যেতে পারে, যার থেকেই এই ছিরু বা ছিঁড়ে সে শ্রীহরি হয়ে ওঠার যে তার যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলো উপস্থিত হতে পারে, সেটা আমরা দেখে নিতে পারলাম যে এরকম একটা অসম্ভব ঘটনা ঘটতে পারে। এবং তারপরে তার সাথে সাথে গরুদের লোপাট হয়ে যাওয়া, এক গোয়াল গরুর উধাও হয়ে যাওয়া সীমান্তে, এবং আমরা শুনলাম বালির লরি গুনতে চলে যাচ্ছেন চেয়ারম্যান নিজে। আমরা দেখছি যে সম্মান শব্দটাও আমাদের লক্ষ্য করার বিষয়। এগুলোও আমরা অনবরত শুনি, যেমন রামের জয়ধ্বনি শুনতে পাই। এই পরপর ঘটনাগুলো ঘটে এবং কিভাবে আসলে একটা সিরিও কমিক ভঙ্গিমায় আমাদের চারপাশটা কিভাবে একেবারে মূল্যবোধহীনতার মধ্যে আমরা ডুবে যাচ্ছি, অন্ধকারের মধ্যে চলে যাচ্ছি, এবং চুরির যে একটা সার্বিক ব্যবস্থাপনা হয়ে গিয়েছে আমাদের পুরো সমাজে, এটাই স্বতঃসিদ্ধ হয়ে গেছে। এগুলোর মাঝখানে দাঁড়াচ্ছি। গল্পকার মধুময় বাবু আমাদের এই বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছেন এবং আমরা শিহরিত হচ্ছি। এই গল্পে মজা আছে বটে, কিন্তু শেষ পর্যন্ত আসলে একটা ভীষণ রকমের হতাশা, একটা অন্ধকারে আমাদের নিমজ্জিত হতে হয়। এটুকুই আমার গল্পটা শুনতে শুনতে মনে হয়েছে। নমস্কার সবাইকে। ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করলেন। আমরা এবার চলে যাই পরবর্তী গল্পে। আমাদের পরবর্তী গল্পকার ময়ূরী মিত্র। ময়ূরী মিত্র একাধারে একজন নাট্যশিল্পী, গদ্যকার ও শিশু শিক্ষক। নাটকসহ বিভিন্ন বিষয় নিয়ে
দীর্ঘকাল লেখালেখি করছেন। সম্পাদনা করেছেন বেশ কয়েকটি নাট্যগ্রন্থ। তার একক সম্পাদনায় কলাভৃত থেকে প্রকাশিত হয়েছে পুরনো দিনের গল্পকারদের লেখা একাঙ্ক নাটক সংকলন বাচ্চা বুড়ো চ্যাংদোলা এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের সংকলন সত্য সেলুকাস বিচিত্র এই দেশ। 2013 সালে দিল্লির হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট থেকে নাট্য বিষয়ক গবেষণার জন্য ফেলোশিপ পেয়েছেন। ময়ূরী মিত্রের লেখায় ফুটে ওঠে এক জ্বলন্ত সমাজ, ব্যথা জাগে বুকে। সেই লেখার উত্তরণ ঘটে এক অদ্ভুত মায়ায়। সেই গল্প আমাদের আবিষ্ট করে, আমাদের ভাবায়। আমরা শুনব ময়ূরী মিত্রের গল্প এবং গল্পটি নিয়ে আলোচনা করবেন চমক মজুমদার। নমস্কার, আমি এখন যে গল্পটি পড়ব সেটি এখনও অবধি অপ্রকাশিত। সামনের মাসে কলকাতায় জলঘড়ি বলে একটি পত্রিকা প্রকাশিত হয়, সেখানে গল্পটা প্রকাশ পাবে ওরা জানিয়েছেন। অসত্য ঈশ্বর। পরপর চুমু খেয়ে আজকের মতো নাথালিয়ার সঙ্গে মিলন পর্ব শেষ করল যিশু। সে গ্রামের বৃদ্ধদের সাপ্তাহিক বাজার সংগ্রহের জন্য নাথালিয়ার সবজির দোকানে এসেছিল। এই এক সপ্তাহের চাল, মুসুর ডাল, আলু, পেঁয়াজ আর 2 করে গোবি। পাহাড়ি মানুষ সবজি বলতে গোবিকেই বোঝে। সমতলের অন্যান্য যেসব সবজি নাথালিয়ার দোকানে থাকে, ওরে বাবা কি সব দাম! পাহাড়ের উঁচুর দিকে অত গোছানো বাজার থাকে না। সবজি ও মুদির জিনিসপত্র একই দোকানে আলাদা তাকে সাজানো থাকে। আলু গোবির সঙ্গে অনেকগুলো দেশলাই কিনল যিশু। কদিন ধরে ঠান্ডায় জমাট হয়ে যাচ্ছে পা হাত। কাঠ জেলে ঘর গরম করে রাখার দরকার হচ্ছে এখন। বিশেষ করে বুড়ো মানুষদের যতটা গরমে রাখা যায় ততটাই মঙ্গল। কাঠের আঁচে পুরনো হাড়ের শীতকাতুরে মানুষগুলোর চোখ আরামে বুজে যায়, দেখে খুব শান্তি হয়। কবছর হলো যিশু 3-4টে পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছে। 3 বেলা পারে না, কিন্তু যেভাবে পারে 2 বেলার ন্যূনতম পৌঁছে দেয় বৃদ্ধদের ঘরে ঘরে। এদের কারোর ছেলে অসময়ে মারা গেছে, কেউ কেউ বিদেশের হোটেলে বাসন ধুচ্ছে আর ফেসবুকে হাফ প্যান্ট গগলস পরে ছবি দিচ্ছে। কখনো স্প্যানিশ বিয়ে করে ব্রিটিশ বউ বলে চালিয়ে দিচ্ছে। বরফ সাদা বউগুলোর গলায় একজোড়া হাইব্রিড গাঁদার মালা, কপালে ধ্যাবড়া সিঁদুর। 2-1 বছরের মধ্যে কাজের হোটেল ও কাজের বউ দুয়েরই ছবি বদলে যায়। আগে গ্রামের কর্মঠ ছেলেদের এই সব কাণ্ড দেখে গালাগাল দিত, মর 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 আপদের দল। বিদেশে গিয়ে হোটেলে বাসন মাজবি, আইসক্রিম বেচে খাবি, তবু নিজের দেশে গতর লাগাবি না। এ কীরকম বিচার রে বাবা তোদের! যে বাপ মা শরীরের যাবতীয় গরম দিয়ে তোদের মানুষ করলো, তাদের বরফে ফেলে মাতৃভূমিকে টাটা দিলি। এখন এতগুলো বাবা মাকে সে খাওয়ায় কি করে? আটা আনে তো সোয়াবিন আনতে পারে না, আবার কোনো দিন সোয়াবিন মনে করে আনলো তো গোবি ভুলতে হয়। গায়ে ফিরে হঠাৎ চমকে দুর্ভাগা বাপ মাগুলোকে বোঝাতে হয়, এই যা তোমাদের জন্য সোয়াবিন আনতে গিয়ে গোবি ভুলে গেলাম গো। আসলে এ ভুল যিশুর ইচ্ছাকৃত, তবে ইদানিং গালাগাল বন্ধ করেছে। মানুষের দায় নিয়ে সেই বা কেন পালাতে চাইছে? এখন তাই ফেসবুকে গাঁয়ের ছেলেদের আমেরিকা যাপনের অখাদ্য ছবি দেখলেই পর পর লাইক কমেন্ট করে দেয়। নাথালিয়ার দোকানে বাজার করতে এসে মোবাইলে এন্তার নেট ভরে আর কমেন্ট বক্সে ওয়াও, সুপার, অ্যামেজিং ইত্যাদি শব্দ বসিয়ে যায়। তারপর হা হা হেসে পাহাড় ফাটায়। নাথালিয়া খেঁকিয়ে ওঠে। প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে সবার বাজার করে না বেরিয়ে ছেলেগুলোকে হোয়াটসঅ্যাপে বলো, এবার টাকা না পাঠালে বাপ মায়ের রেশন জুটবে না, বলতে পারো না? যিশু হাসে, হাসির মধ্যে দিয়ে ঘর ছাড়া ছেলেদের জন্য মায়া বয়। কতদিন এরা বরফে চাঁদের ঝলকানি দেখেনি। শীতকালে মেয়েদের জন্য একটি করে সবুজ ঘাস খুঁজে পাওয়ার রোমাঞ্চ কতদিন নচ্ছারগুলোর হাড্ডি মাংসে ঘা দেয়নি। বিদেশে বসে এসে বাসন মাজছে আর ব্রাউন ছেলেপিলের জন্ম দিয়ে যাচ্ছে। এ পাহাড়ের গ্রামগুলো ব্রিটিশদের পরিকল্পনা মাফিক বেড়ে উঠেছে। এখনও সুন্দর সুন্দর কাঠের বাংলো, কফি শপ, ফাটাফাটি স্বাদের চা, স্যান্ডউইচের দোকানে ভর্তি হয়ে আছে পাহাড়। যে রাতে বাচ্চাগুলোর পেট ব্যথা করতো, কিছুতেই ঘুম আসতে চাইতো না, সেসব রাতে তারা মায়ের কাছে শুয়ে সাহেব মেমদের গল্প শুনত।
তারপর এই সব বাচ্চাই বড় হয়ে চামড়ায় সাদা আর লালের মিশ্রণ দেখলে সাহেব ভাবতে শুরু করলো, কোন জন্মে ব্রিটিশ ছিল, এখনও সেই স্থানগত গরিমায় ভুগে চলেছে সব। নিজের মনে হাসতে লাগলো যিশু। চামড়ার শুভ্রতায় মানুষের এত তৃপ্তির কারণ পায় না কিছুতে। আবার মোবাইল নিয়ে পড়েছ? নিচে এসো, তোমার মাল পরপর সাজিয়ে রেখেছি, তোমাকে দিয়ে সব গুনিয়ে তারপর হিসেব লিখব। এবারে এত ম্যাগি নিচ্ছ কেন? খাওয়ার ঘর থেকে বিরক্ত সুরে বলল নাথালিয়া। কিছুক্ষণ আগের মধুর দেয়া নেয়া ভুলে এখন টাকার হিসেব নিয়ে পড়েছে মেয়েটা। যিশু দোকান ঘর থেকে নিচে নেমে এলো। এখানে গেস্টদের থাকার জন্য দুটো ঘর, দোকান ছাড়াও 3-4 মাস হলো 2 কামরার হোমস্টে চালাচ্ছে নাথালিয়া। যদিও বিছানায় নাথালিয়া কখনো বিয়ের তাগাদা করে না, তবু যিশু ঠিক করে রেখেছে এবার তুষারকাল পেরিয়ে গেলেই নাথালিয়াকে বউ করবে। মুখে কিছু না বললেও যিশু আশা করে নাথালিয়া তার মন ঠিক টের পাবে। হয়তো টের পেয়ে বিয়ের জন্য নানা দিক থেকে টাকা সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে মেয়েটা। এ অঞ্চলে হলদি ডাল আর মাখন ডাল একসঙ্গে খাওয়ার চল থাকলেও যিশু দেখছে ইদানিং নাথালিয়া ভাতের সঙ্গে 1 ডাল 1 তরকারি খায়, 10 টাকার ম্যাগির প্যাকেটে জলখাবার সারে। জাস্ট অন্যত্র একটা সংসার পাতার জন্য নাথালিয়ার এত কেন বাড়তি টাকা জমানোর ইচ্ছে বাড়লো কিছুতেই বুঝতে পারে না যিশু। আরে বাবা, এখানেও তো তুমি সংসার করছো, না হয় আরও হাজার ফিট ওপরে উঠে জোড়া জোড়া বাবা মায়ের সঙ্গে সংসার করবে। গ্রাম ভর্তি বাবা মা, পাল পাল ভেড়া আর সাদাটে গাছ ছাড়া আর তো কোনো কিছুতেই নতুন হবে না যিশু নাথালিয়ার সংসার। তবু দেখো নাথালিয়া কেমন হোমস্টের কারবার ফেঁদেছে। আচ্ছা, নাথালিয়া কি গেস্টদেরও 1 ডাল 1 তরকারি খাওয়ায়? কিংবা হয়তো 2 প্যাকেটে 3 জনের ম্যাগি বলে চালিয়ে দেয়? মনে হতেই ঝকঝকে দাঁত বের করে হাসতে লাগলো যিশু। ছোট থেকেই মুখ খুলে হাসা অভ্যেস, মাড়ি অবধি দেখা যায়। তাতে অনেক সময় রান্না তরকারির ঝোল লেগে থাকে। বুড়ো মানুষগুলোর সেবায় সবসময় এত কাজের ঝোঁক বেড়ে যায় যিশুর, নিজের জন্য সময় কমে তো কমে। ফের মোবাইল খুলে নিজের মনে হেসে যাচ্ছ। সেলফি টেলফি রেখে প্যাকেট গুনে নাও। বাইরে মেঘ করেছে, 3-4 ঘন্টা ড্রাইভ করে উঠতে হবে, তাড়াতাড়ি করো। এমন দিনে যে কোনো মুহূর্তে রাস্তা আটকাতে পারে। পাহাড় দেশের ছেলে হয়ে ভোলো কি করে বুঝি না। নাথালিয়ার একটানা গজগজের মধ্যেই মাল সব গাড়ির ডিকিতে তুলে নিল যিশু। গাড়ি স্টার্ট করে অফুরন্ত চুমুর আর একটা দিতে গিয়ে দেখলো নাথালিয়া 2টো মিনারেল বোতল নিয়ে নিচে নেমে যাচ্ছে। বেচারি ফের ব্যস্ত হয়ে পড়েছে। নিজের পাকা ঘর গড়তে গিয়ে আরও কত কত স্বামী স্ত্রীর অস্থায়ী সংসারে জল খাবার সাপ্লাই করে যাবে মেয়েটা। গাড়ির ওপরে মেঘ গড়িয়ে এলো। দ্বিতীয় পর্ব। হরিপ্রসাদ শ্বেতাকে খুব মেরেছেন। পাছায় আরও কয়েক চড় দিলে সে তার বদমাইশি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতো, কিন্তু এত ভারী পেছন তুলে চড় মারা মুশকিল। আজ প্রায় 10 বছর হলো স্বামী হওয়ার সুবাদে সে তার হুইল চেয়ার টেনে যাচ্ছেন হরিপ্রসাদ। আগে দিনে 1-2 হুইল চেয়ার থেকে তুলে পটিতে বসানো যেত। টেবিলে ব্রাশ, পেস্ট, মগ দিলে সে তা নিজেই সব করে নিতে পারতেন। চানের সময় শুধু থাই থেকে পা অবধি সাবান মাখিয়ে দিলেই হতো। দিন দিন শরীর ছেড়ে দিচ্ছেন শ্বেতা। সারা দিন গাদাখানেক মাখন দিয়ে মোমো খাওয়া। হরিপ্রসাদ আর ঠেলতে পারেন না শ্বেতাকে। নিজে থেকে হুইল চেয়ারটা চালানোর ব্যাপারে শ্বেতারও আজকাল খুব আলিস্যি। অথচ কলকাতায় প্রথম যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল এতটা হতাশ হননি শ্বেতা। বরং শ্বেতার ভালো হওয়ার উৎসাহ, কোনো দিন হাঁটতে পারবেন না জেনেও ঠোঁট টিপে হাসি বহুদিন অবাক করে রেখেছিল হরিপ্রসাদকে। রাতের বেলা বিছানায় চাঁদ খেলতো। অসাড় পা নিঃসংকোচে হরিপ্রসাদের কোমরে তুলে দিতেন শ্বেতা। হরিপ্রসাদের মাথায় তখন প্রচুর চুল, কুচকুচে কালো। সেই চুলে হাত ঘুরত শ্বেতার। ফিসফিসে হয়ে যেত হরিপ্রসাদের বউয়ের গলা। এখন কোমরের ডান দিকে অনেকটা জোর পাচ্ছি গো। তুমি আমার নামে 40,000-এর যে ফিক্সড করেছিলে সেটা ভাঙবে প্লিজ। যদি ফিজিওথেরাপি কন্টিনিউ করা যায় আর কমাস, বেটার রেজাল্ট পাবো আমরা। আমার কথা তুমি মিলিয়ে নিও। হরিপ্রসাদ চুপ করে থাকতেন। শ্বেতার আঙুল চুলে কামড় দিত। আঙুলে অনেকগুলো সোনার আংটি ছিল শ্বেতার। অল্প বয়সে সেরিব্রাল হলে ক্ষতি বেশি হয় জানো তো। বাঁচার চান্সই পায় না অনেকে। আমি তো তবু কথা বলতে পারি, হাত নাড়িয়ে খেতে পারি। আমার জন্য অনেক করেছো তুমি। আর একটু সাহায্য করলে আমি যদি... আচ্ছা, তুমি এমন ম্লান মুখে থাকো কেন বলো তো? আচ্ছা, তুমি এমন ম্লান মুখে থাকো কেন বলো তো?
অসুস্থ মানুষের পাশে হাসি খুশি থাকতে হয়। ডাক্তার কতবার বলে দিয়েছেন আমার সঙ্গে কেমনভাবে বিহেভ করতে হবে, কেমনভাবে আমাকে মোটিভেট করতে হবে, কিচ্ছু করো না তুমি। শোনো না, আরে এদিকে একটু ফেরোই না বাবা। বলছি কি, ফিক্সড ম্যাচিওর করলে তুমি কিন্তু আমাকেই দিয়ে দেবে বলেছিলে। এখন তুললে অনেক সুদ মার যাবে হয়তো, কিন্তু বদলে আমি তো বেঁচে উঠবো আরও। আমি তোমার সঙ্গে বেঁচে থাকছি, তোমার সামনে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, এটাই তো সব থেকে ভালো ব্যাপার। সেটা আরও বাঁচতে লাগলেন। হরিপ্রসাদের দুবার লোন হয়ে গেল স্কুলের কলিগের কাছে। একটা শোধ না দিয়ে যেদিন আর একবার লোন নিতে গেলেন, সেদিন চায়ের কাপ পুরো ভর্তি করেনি কলিগের বউ, বিস্কুট ছিল না প্লেটে। লতিকা তখন সদ্য বিএড করে স্কুলে জয়েন করেছে। হরিপ্রসাদ দেখলেন ছিপছিপে তরুণী দামি ফ্রেমের চশমা পরে। হরিপ্রসাদের লোন বাড়ল, সে তা ভেলোর ঘুরে এলেন। ফেরার পথে চেন্নাই থেকে দামি সিল্ক কিনে লতিকাকে উপহার দেন শ্বেতা। শাড়ি দিতে গিয়ে শ্বেতা লতিকাকে যেদিন বাড়ি ডাকলেন, সেদিনটার কথা স্পষ্ট মনে আছে। লতিকাকে বাড়ি ডাকায় তীব্র আপত্তি করেছিলেন হরিপ্রসাদ। তখনও লতিকার গা থেকে নতুন টিচারের গন্ধ যায়নি। স্টাফ রুমে লাইফ সায়েন্সের মাস্টারমশাইয়ের স্ট্রাগলের গল্প শুনে লতিকা নিজে থেকে লোন অফার করলেও হরিপ্রসাদের নিতে লজ্জা করেছিল। তার ওপর শ্বেতার লতিকার জন্য এইসব শাড়ি টাড়ি কিনে ফেলায় ভেতরে ভেতরে ভীষণ বিব্রত হচ্ছিলেন। শ্বেতা 1.5 বছরও হয়নি লতিকা স্কুলে এসেছে। শাড়ি দেওয়ার জন্য একটা ঘনিষ্ঠতা লাগে, বোঝো না কেন? নিজের জন্য রাখো না শাড়িটা, ও রং তোমাকেই ভালো মানাবে প্লিজ, অনুনয় সুরে বলেছিলেন হরিপ্রসাদ। 2 বেনি দুলিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছিলেন শ্বেতা। নিজের জন্য রাখলে সত্যি তোমার ভালো লাগবে? কোমর অবধি কাঞ্জিভরম, বাকি শাড়িটা কী হবে শুনি? চওড়া জরির পাড় চেয়ারের হুইলে হুইলে খেলে বেড়াবে? শ্বেতা, ওর থেকে আমি লোন নিয়েছি, এখন সেই টাকায় শাড়ি কিনলে ও আমার টাকার প্রয়োজনটাকে মিথ্যে ভেবে না বসে। শেষ চেষ্টা করেছিলেন হরিপ্রসাদ। সন্ধেতে লতিকা এসেছিল কমলা শাড়ি পরে, খোপায় একগুচ্ছ হলুদ গোলাপ। কোনো একটা গানের অনুষ্ঠানে যাবে বলে তাড়া দিল। 10,000 সিল্ক বস্ত্রটি লতিকার কোলে ছুঁড়ে ফেলে দিয়ে শ্বেতা বলেছিলেন, তোমার দাদা নিজে পছন্দ করে তোমার জন্য এনেছে, যাও না যাও, ও ঘরে গিয়ে পরে এসো, দাদা দেখবে, আমিও দেখি একটু। ঝোলা ব্যাগে কমলা সাদা শাড়ি ভরে নিয়ে গানের ফাংশনে চলে গিয়েছিল লতিকা। শ্বেতা হরিপ্রসাদের বিয়ের খাটে অনেকগুলো হলুদ গোলাপ তার মাথা থেকে খসে পড়ে গিয়েছিল, হয়তো শাড়ি চেঞ্জ করার সময় পড়ে গিয়ে থাকবে। হরিপ্রসাদের শুধু মনে হয়েছিল শ্রোতারা প্রয়োজনের থেকে অল্প গোলাপ শ্বেতার মাথায় দেখবে আজ। কাকা, তোমাকে বলে গেলাম এই গাছটায় দুপুরে আবার একটু জল দিয়ে দেবে, দাওনি, গাছটা দুবলা হয়ে যাচ্ছে। বারান্দা থেকে চেঁচালো আরুষি খাওয়াস। হরিপ্রসাদের 145টা ফুলের গাছে জল দেয় আরুষি। ফুলের যত্নে মেয়েটা ওস্তাদ। মাত্র 2 বছর হলো পাহাড়ে এসে একটা বড় বাড়ি ভাড়া নিয়েছেন লাইফ সায়েন্স মাস্টার হরিপ্রসাদ। হয়তো যে কোনো দিন কিনে নেবেন। এখন তো আর টাকার অভাব নেই, ভলেন্টারি রিটায়ারমেন্টের পর যথেষ্ট টাকা পেয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। তার উপর এই অঞ্চলের ছাত্রছাত্রীদের খুব মন দিয়ে লাইফ সায়েন্স পড়ান হরিপ্রসাদ। তার শালক সংশ্লেষ বোঝাবার ক্লাসটি ছাত্রছাত্রীদের মুখে মুখে ঘুরে বেড়ায়। পাহাড়ের পাতারা হাসে হয়তো। আরুষিও পড়তো হরিপ্রসাদের কাছে। তারপর মাস্টারমশাইয়ের ফুলের গাছের নেশা দেখে তাদের যত্ন দেওয়ার ভার নিয়েছে। মাস্টারমশাই এতদিন সমতলে ছিলেন, পাহাড়ের ফুল বাঁচানোর পন্থা জানেন না। দ্রুত হাতে ফুলগুলোকে কাগজের টুপি পরাচ্ছিল আরুষি। বৃষ্টি শুরু হয়ে গেছে, রাতে ফুলকে ঠান্ডা থেকে বাঁচাতে হবে। স্যার আসছি। আরুষির কাজ শেষ, ছাতা নিয়ে গেটের দিকে ভিজে ভিজে দৌড়চ্ছে। এই মেয়ে, হাতে ছাতা নিয়ে ভিজছো কেন? বৃষ্টি কমুক তারপর যেও। নোয়েল নিশ্চয়ই আসবে, তোমাকে বাড়ি পৌঁছে দেবে। বৃষ্টিতে আটকে আছে, ওয়েট করো। নোয়েল আসবে না স্যার, ওর সঙ্গে স্কুল কম্পাউন্ডেই আজ আমার ব্রেকআপ হয়ে গেল। বলা নেই কওয়া নেই, হঠাৎ ব্রেকআপ হয়ে গেল। পাহাড়ি বাদলায় মাত্র 2 বছরের চেনা ছাত্রীর সম্পর্ক নিয়ে ভাবিত হলেন হরিপ্রসাদ। আরুষি, বারান্দায় উঠে এসো, আমি কথা বলবো নোয়েলের সঙ্গে। কতদিন তোমাকে বলেছি কটকট করে কথা বলবে না ছেলেদের সঙ্গে, এত এরকম করলে কি? আরুষি এলো না। বৃষ্টির মধ্যে মেয়েটার টি শার্ট প্যান্ট সব ভিজছে, স্ট্রেট চুল ভিজে কাক। স্যার, নোয়েল বিজনেস ম্যানেজমেন্ট পড়বে ঠিক করে নিয়েছে, আমি বায়োলজি। ফুলের সঙ্গে বাণিজ্যের থাকা চলে না। ভিজতে ভিজতে চুলগুলো মুঠো পাকিয়ে জল নিংড়োনোর ভাব করলো আরুষি। হরিপ্রসাদ খুব অবাক হলেন, পাহাড়ি মেয়েরা এত স্ট্রং।
প্রিয় পুরুষের সঙ্গে ইচ্ছে করে সম্পর্ক ভেঙে এখন ভিজে ভিজে ভেজা চুল ঝাড়ছে আর মাস্টারের সঙ্গে ইয়ার্কি দিচ্ছে। বাইরে গাড়ির আওয়াজ এলো। কাছ নামিয়ে যিশু বলল, এই আরশি, তুই ভিজেই আছিস? মাস্টারমশাইয়ের জিনিসগুলো ঘরে দিয়ে আয়, হিসেব পরে বুঝিয়ে দেবো। আর আপনার গেস্টের জন্য মাছ আনতে পারিনি, সমতলে খুব বৃষ্টি, সাপ্লাই আসেনি, আপনার গেস্ট আজ আর ওপরে উঠতে পারবে না, গাড়ির লাইন লেগে গেছে, রাস্তায় ধস নেমেছে। হরিপ্রসাদ আরুষির হাতে টাকা দিলেন। আরুষিকে বাড়ি নামিয়ে যিশু চলে যাবে। তার বাড়ি হরিপ্রসাদ আর যিশুর মাঝখানে। ঘরে যান মাস্টারমশাই, এ হলো বহুত খুব বৃষ্টি, থামার চান্স নেই। যিশুর গাড়ির হেডলাইটে সাদা সাদা জলদানা স্পষ্ট হলো। শ্বেতা ফের কাতরাতে শুরু করেছেন। এক্ষুনি বেড প্যান দিতে হবে। হরিপ্রসাদ নিশ্চিত মার খেয়েও শ্বেতা কিছুতেই নিজে নিজে কোমরটা তুলে প্যানে নেবে না। শ্বেতাকে তুলতে আবার ঘাম ছুটে যাবে শালক সংশ্লেষের শিক্ষকের। যিশুর আনা সবজি ঝুড়িতে ঢালতে লাগলেন হরিপ্রসাদ। সেই চিকেন স্টুই রাঁধতে হবে। উফ, কি শুকনো ব্রকুলি দিয়ে গেলি রে যিশু। ফাঁকা ঘরে ভয়ানক রেগে উঠলেন হরিপ্রসাদ। বিছানা থেকে মৃদু গলা, ব্রকুলিটা বাদ দিও না তা বলে, ওটা আমি ভালো খাই। 3, গলায় মদের বোতলটা উপুর করতে 2-1 ফোঁটা পড়ল মাত্র। চন্দ্রাবলী জানত সুরজ রায় সব শেষ করে ফেলেছে এই 3 দিনে। তবু তলানির লোভ সামলাতে পারে না চন্দ্রাবলী। কদিন ধরে দেশের সব থেকে উঁচু জায়গাটায় পুরু বরফ জমে আছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এই অঞ্চলে মানুষের বসতি কম, তাপমাত্রা এখানে যখন তখন পরিবর্তিত হয়, কিন্তু এমন বরফ জমা আর এত ঠান্ডা এখানে আশা স্তক চন্দ্রাবলী দেখেনি। চন্দ্রাবলীর জন্ম এখানে নয়। 17 বছর বয়সে অপরূপ সুন্দরী চন্দ্রাবলী তার মায়ের বিয়ে উপলক্ষে এখানে এসে পৌঁছায়। চন্দ্রাবলীর মা দেবী এখানকার সব থেকে ধনী ব্যক্তিকে বিয়ে করেন। পবন তখন দুখানা হোমস্টে চালাতেন। পবনের সঙ্গে মায়ের বিয়ের দিন চন্দ্রাবলী প্রথম তার সৎ ভাই যিশুকে দেখে। পরের দিন কলেজে ভর্তি হওয়ার কথা থাকলেও চন্দ্রাবলী আর সমতলে ফেরেনি। বর্তমানে 2 ভিন্ন বাবা মায়ের সন্তান চন্দ্রাবলী ও যিশু ভাই বোন হয়ে হোমস্টে দেখাশোনা করে। কয়েকটি ভেড়া আছে হোমস্টে পিছনের কাঠের ঘরটায়। যিশু সেগুলো বিক্রিও করবে না, নিজেও খাবে না। ভেড়াগুলো নধর হয়ে যিশুর পিছে পিছে ঘোরে, আর যিশু ভেড়ার জন্য রুখু পাথরে ছিন্ন ঘাস খোঁজে। এই নিয়ে চন্দ্রাবলী আর যিশুতে খুব রাগারাগি। এমন একটা দিন নেই যেদিন ভেড়ার মাংস খাবে বলে চন্দ্রাবলী যিশুকে খিমচোয় না। যিশুর ওপর চন্দ্রাবলীর রাগ একপাক্ষিক। পারস্পরিক মাঠ ধরে চন্দ্রাবলীর সৎ ভাইয়ের একদম উৎসাহ নেই। সে কেবল চন্দ্রাবলী যখন ভেড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে তখন তার হাতে মোচড় দেয়। মোচড়ের পর চন্দ্রাবলী নতুন শেখা পাহাড়ি খিস্তি দেয়। যিশু চন্দ্রার হাতে মলম দেয়। সে জানে ভেড়ার মাংসের জন্য আসল চাপ সুরজ সিংয়ের। সুরজ যিশুর বন্ধু। চন্দ্রাবলীর সঙ্গে সুরজের বিয়ে যিশুর জন্য। যিশু ও যিশুর আশ্রিত 4-5 ঘরের মানুষেরা চন্দ্রাবলীর 2 চোখের বিষ। কড়াই থেকে সোয়াবিনের ঝোলটা নামিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিল চন্দ্রাবলী। এত বরফে খাবার জ্বালানি সব বাঁচিয়ে রাখতে হচ্ছে। গাড়ি বন্ধ, পাহাড়ের মাঝামাঝি থেকেই পথ বন্ধ। কবে খাবার জ্বালানি আসবে তার কোনো ঠিক নেই। সামান্য কয়েকটা সোয়াবিনের সঙ্গে আলু মিশিয়ে ঝোলটাকে বড় করেছে চন্দ্রাবলী। যিশু এলে ঝোলটা আরেকবার গরম করে ও ঘরে দিয়ে আসবে। সুরজ রায় পা ছড়িয়ে ঘুমোচ্ছে, হাঁ থেকে মদ মিশ্রিত লালা বেরোচ্ছে। এইভাবে ঘুমোলে সুরজ সাধারণত সেদিন আর ওঠে না। যিশু ফিরলেই খাবারটা দিয়ে আসতে হবে। খেয়ে দিয়ে বিশ্রামে না গেলে ভেড়াটাকে মারতে পারবে না চন্দ্রা। সুরজের ভেড়ার মাংস খাওয়ার বায়নার সঙ্গে চন্দ্রার নিজস্ব কিছু শোধবোধের ব্যাপার আছে আজ যিশুর সঙ্গে। চন্দ্রা আটার পাত্র টানলো। রুটি অন্তত 7-8টা তো বানাতে হবে। ভ্রু কোচকালো। ইস, আটা এত কমে গেছে। পেট ভর্তি খাবার না পেয়ে সুরজ এত চিৎকার করে। চন্দ্রার খেয়ালই নেই 2 দিন আটা আরও কম করে খরচ করা উচিত ছিল। এখন কি করে? গ্রামের সব কটা বাড়িতে এই দশা। যিশু বাজার না এনে দিলে নিজেদের উদ্যোগে খাওয়ার উপায় নেই তাদের। দোকানে না গিয়ে তাদের পাগুলো হাঁটতেই অনিচ্ছুক থাকে। তার উপর 4 দিকে বরফ। দ্রুত হাতে আটা মেখে রুটি গড়াতে শুরু করলো চন্দ্রাবলী। সেই সকালে বরফের মধ্যে ভেড়াদের ঘণ্টির শব্দ পেয়েছে। সুরজ তখন বউটাকে ঠাসছিল দানোর মতো। থাইয়ের রক্ত না মুছে জালনায় গিয়েছিল চন্দ্রাবলী। কাছে মুখ দিয়ে যিশুকে ভেড়ার পাল নিয়ে যেতে দেখল। সবার সামনে নারায়ণ ভেড়া, সব থেকে মোটাটা।
এ নাম যিশু আর চন্দ্রা যুগ্মভাবে দিয়েছিল। তবে যিশু আদর করে ভেড়াটাকে নারায়ণ রেখেছিল আর চন্দ্রা ঘেন্না করে। যিশুর মতোই সমান শয়তান নারায়ণ। যিশুর সঙ্গে যাবে আর চন্দ্রার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকবে। চন্দ্রা যদি কোনো দিন ভালো মনেও লোমে হাত বুলোতে গেছে, ফট করে সরে যাবে। একটু ঘি ছিল, গরম রুটিতে মাখাতে লাগলো চন্দ্রা। তরকারি অল্প, রুটিগুলো জুতের হলে তবু খেতে পারবে যিশু। কতদিন চন্দ্রার মায়ের কাছে এমন রুটি খেতে চাইতো। মা মরেছিল কাশ রোগে, ইদানিং এই রোগে কেউ মরে না। কিন্তু চন্দ্রার মা গিয়েছিল কাস্তে কাস্তে। কাশ ফেলবে বলে যিশু নাথালিয়ার দোকান থেকে অনেক টিনের কৌটো নিয়ে এসেছিল। মা বসে বসে হাঁপাতো আর যিশু মায়ের গায়ে ঠেস দিয়ে বসে থাকতো। চন্দ্রাবলী বলতো, মা রোগ না ছড়িয়ে এবার মরো। শেষ যেদিন যিশুকে টেনে সরালো তখন মা জ্বরে বেহুশ। সেদিন আর চন্দ্রাবলীর মাকে মরার কথা বলার সুযোগ মেলেনি। রুটি হয়ে গেছে তো বসে আসিস কেন, রাখতে পারিস নি? দেখি গুনে দেখি কটা। ঘুম থেকে উঠে সুরজ সিং চন্দ্রার রুটির পাত্তর নিয়ে মারামারি শুরু করেছে। এবার যেমন আদর করে তেমনি মারে, চর, লাথি, কিল, নানা রকম মার। নিঃশব্দ বরফের অচল স্রোতে সুরজের রকমারি মার রাতকে ক্রমশ বৈচিত্র্যময় করে তুলছিল। রুটিগুলোয় বউটার জল মিশছে। ধরপড় করে উঠে বসলো যিশু। বাইরে একটা না আওয়াজ। আজ বরফ আরও উঁচু। পাথরের পাহাড়ের ওপর বাচ্চা কাচ্চা বরফের পাহাড়, ছোট ছোট বরফের পাহাড়। যিশু এগুলোকে বলে বাচ্চা কাচ্চা বরফ। ভেড়াগুলোকে শক্ত করে বেঁধে ঘুমিয়ে পড়েছিল কখন। নারায়ণ মহা বাঁদর, দড়ি ঢিলে থাকলেই বিধিকিচ্ছিরিভাবে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করবে, তারপর পাই পাই করে দৌড়ে বরফে যাবে। নারায়ণের শীত লাগে না। যিশু আজ কোনো রিস্ক নেয়নি। নারায়ণকে ভালো করে বেঁধে কানে কানে বলে এসেছিল, বাবা আজকের রাতটা কাঠের গরম নে। সারাদিন যিশু ভেড়া কারোরই খাওয়া হয়নি। চন্দ্রাবলী দুটো রুটি তরকারি সুরজকে দিয়ে পাঠিয়ে দিলেও যিশু খায়নি, নারায়ণ খায়নি, নারায়ণের ভাই বোন কেউ খায়নি। সুরজ রুটি দিতে এসে অনেকক্ষণ বকর বকর করলো। শেষে বিরক্ত হয়ে যিশু বলল, সুরজ বাড়ি যা, চন্দ্র একা, আমি ঘুমোবো। বাইরের আওয়াজ বাড়ছে না, কর্কশ গলার একটা কান্না। এ গলা তো, চন্দ্র তুমি? শিগগির ওঠো বরফ থেকে, নাক মুখ ফেটে যাবে ফ্রস্ট বাইট হয়ে। এই নাও আগে আমার কোটটা পরো। এ কি, এটা কি? ও কে? চন্দ্রাবলীর পাশে ঝুপ করে বসে পড়েছেন যিশু। চাঁদের আলোয় বরফের টুকরো লাল হয়ে যাচ্ছে, তার মধ্যে মরে রয়েছে নারায়ণ। আমি মেরেছি, এখন নিশ্চিন্ত, আমার শোধ নেওয়া হয়ে গেছে যিশু। যিশুর পিঠে হাত রেখে বলল চন্দ্রাবলী, কিসের শোধ চন্দ্র? আমি তোমার ভাই, ভুলে গেলে? যিশু কাঁদার চেষ্টা করতে গিয়েও দেখলেন স্বর নেই। ভুলিনি, তুমি আমার ভাই নও সেটা ভুলিনি। কেন আমাকে জোর করে সুরজের সঙ্গে বিয়ে দিলে যিশু? কেন? নিজেকে আমার থেকে বাঁচাতে, তাই তো? তুমি নিজেকে সরিয়েছ আমার থেকে, আমি নারায়ণ সরালাম তোমার থেকে। কর্কশ গলাকে যতদূর সম্ভব মধুর করার চেষ্টা করছেন চন্দ্রাবলী। ধীরে ধীরে মৃত নারায়ণ যিশুর কোলে তুলে দিলেন। এই মুহূর্তে প্রিয় পোষ্যের দিকে তাকিয়ে আছেন যিশু। নারায়ণের গলার শিরগুলো অবধি খুঁটিয়ে দেখে যাচ্ছেন। জীবনকালে যিশু এত ভালো করে দেখেননি নারায়ণকে। নারায়ণের দুধ সাদা শরীর চোট পাচ্ছিল মহান চন্দ্রিমায়। নারায়ণের দুধ সাদা শরীর চোখ পাচ্ছিল মহান চন্দ্রিমায়। সে দেখছিল তার প্রভুর মারি, সংখ্যাহীন বাপ মায়েরা নিশ্চিন্তে ঘুমিয়ে। শেষ পর্ব। নাথালিয়া নিজে এসে তরকারি, চাল, ডাল, প্রায় 20 প্যাকেট সোয়াবিন আর একটি নির্ভুল বিল দিয়ে গেল। রাস্তা পরিষ্কার হয়ে গেছে, কাল বা পরশুর মধ্যে সব গাড়ি যাতায়াত করতে পারবে। আরুষি নোয়েলরা তো ছেলে মানুষ, অত অপেক্ষা করতে পারিনি। নাথালিয়া আসছে দেখে চলে এসেছিল। এখান থেকে সোজা হরিপ্রসাদের ক্লাসে যাবে আরুষি। সে তাকে চান করিয়ে নাথালিয়াকে হোয়াটসঅ্যাপ করলেন হরিপ্রসাদ, নাথালিয়া আমার গেস্ট আজ আসছে, 2 দিন আটকে ছিল মাঝ রাস্তায়। সে কোনো দিন বিয়ার খায়নি, ভালো বিয়ার আর ফ্রেশ মাছ পাঠাতে পারবে? ওকে একটু চমকে দেব জাস্ট। শুনলাম ময়ূরী মিত্রের লেখা গল্প। গল্পটি নিয়ে আলোচনা করবেন চমক মজুমদার।
নমস্কার। আপনারা শুনলেন ময়ূরী মিত্রের গল্প অশক্ত ঈশ্বর। শ্রোতারা আমার মনে হচ্ছে একটা মোহমায়াতায় আচ্ছন্ন রয়েছেন গল্পটা পড়ে। আমার গল্পটা শুনে যেটা মনে হয়েছে, গল্পটা একটা দ্বন্দ্বের গল্প। 4টে অনুচ্ছেদ, 4টে পরিচ্ছেদ, 4 নম্বরটি একদম ছোট 1 লাইনের। বাকি 3টে পরিচ্ছেদের যে টানা পড়েন, যে দ্বন্দ্ব বারবার উঠে আসছে, সেটা লেখিকা এত সুন্দর করে সাজিয়েছেন, পাঠক যখন দ্বিতীয় পরিচ্ছেদে বিচরণ করছেন তখন তার বাকি 2টো পরিচ্ছেদের কথা, মানে আগের পরিচ্ছেদের কথা মাথায় নেই। কেন দ্বন্দ্বের কথা বললাম, নায়ক যিশু যখন ফেসবুকে লাইক করে তখন সে জেনেই লাইক করে যে তার আর বাইরে যাওয়ার উপায় নেই। যতদিন পর্যন্ত সে ওই ছবিগুলো দেখে হিংসে করত, ততদিন পর্যন্ত তার নিজের যাওয়ার একটা বাসনা সে পোষণ করে যেত। যে মুহূর্তে সেই বাসনা সে বুঝেছে আর সম্ভব নয়, তখন থেকেই সে এই ব্যাপারে উদাসীন হয়েছে। একই দ্বন্দ্ব নাতালিয়ার ক্ষেত্র। যে নাতালিয়া মালপত্র সরবরাহ করছে, সে যিশুর প্রেমিকা, কিন্তু সেও বুঝে গিয়েছে যে যিশুর উপরে ভরসা করে তার সংসার হওয়ার সুযোগ খুব কম, তাই সে নিজের অর্থ নিজেই জোগাড় করতে শুরু করছে। কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদে যখন আমরা এলাম, প্রথম পরিচ্ছেদের পুরো গল্পটা যা ঘটেছে পাঠক বা শ্রোতার মাথা থেকে আস্তে আস্তে লেখিকা বের করে দিলেন। আমরা কিন্তু তখন মিশে যাচ্ছি হরিপ্রসাদ, শ্বেতা, তার সঙ্গে লতিকা আসছে, একের পর এক ক্যারেক্টার আসছে, তাদেরকে নিয়ে আমরা তখন ভাবছি যে কি হতে চলেছে এই দুজনের সম্পর্কে নিয়ে। তাদের দুজনের সম্পর্ক, দ্বন্দ্বের সম্পর্ক, ফিক্সড ডিপোজিট ভাঙা হবে কি হবে না তার সম্পর্ক, লতিকা শ্বেতা বেঁচে উঠবেন, ভালো হবেন কি হবেন না সেটা নিয়ে সম্পর্ক। আর এই যে দ্বন্দ্ব, প্রত্যেকটি দ্বন্দ্বের মাঝখানে মাঝখানে লেখিকা তার কিছু ইনপুট দিয়েছেন, তার কিছু ঝলক দিয়েছেন, যে ঝলকগুলো এই দ্বন্দ্বগুলোকে আরও রসালো, আরও পোক্ত করে তুলেছে। যেমন একটা কথা বলছেন যখন দ্বিতীয় পরিচ্ছেদের শেষের দিকে, যখন উনি বলছেন যে আগে শ্বেতা কামড়াতো, প্রথম দিকে একটা লাইন করেছেন যে হরিপ্রসাদ এবং শ্বেতার মধ্যে যৌন মিলন হচ্ছে, সেখানে শ্বেতা হরিপ্রসাদকে কামড়াচ্ছে, আর লাস্ট ওই পরিচ্ছেদের শেষের দিকে শ্বেতা কিন্তু কাতরাচ্ছে। অর্থাৎ এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য আলাদা করে উনি কোনো বাক্য, আলাদা করে পরিচ্ছেদ ব্যবহার করেননি, শুধু এই একটা লাইনে তিনি বুঝিয়ে গিয়েছেন। এই ডিফারেন্স বুঝিয়ে যাওয়াতে দ্বন্দ্বটা আরও প্রকট হয়ে আসছে আমাদের কাছে। এই দ্বন্দ্বটা চরমে চলে যাচ্ছে তৃতীয় পরিচ্ছেদে। আমরা তখন মানে শ্রোতা হিসাবে আমি তখন ভাবছি, তাহলে নাতালিয়া এলো কেন, তাহলে যিশু এলো কেন, বা হরিপ্রসাদই বা এলো কেন? এই দ্বন্দ্বটা চরমে যাচ্ছে তৃতীয় পরিচ্ছেদে, যে নারায়ণ বাঁচবে কি বাঁচবে না সেইটা নিয়ে দ্বন্দ্ব। এই গল্প দ্বন্দ্বের গল্প, এই গল্প আমাদের গল্প, এই গল্প আমাদের ভাবনার গল্প, যে আমরা কি করব কি করব না, যে দ্বিধাহীনতায়, যে দ্বিধায় আমরা বারবার ভুগে থাকি, সেই জায়গা থেকে উত্তরণের গল্প। অনেক না বলা কথা আছে যেগুলো শ্রোতারা নিজেরা নিজেদের মতন করে বুঝে নিয়েছেন, সেইটা সম্ভবত এই গল্পের সার্থকতা। ধন্যবাদ। পরবর্তী এবং শেষতম গল্পকার শ্রী বিপ্লব চক্রবর্তী। বিপ্লব চক্রবর্তী লেখালেখি শুরু করেছেন 8-এর দশকে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 10টি। কবি হিসেবে তার প্রথম কবিতা প্রকাশিত হয় অববাহিকা পত্রিকায়। পেশাগতভাবে তিনি আকাশবাণীর নাট্যশিল্পী। তার প্রকাশিত কিছু কবিতার বই হল নিঃশব্দ শব্দরা, মুঠোয় ভরেছি খেয়াল পোকা, দাহ, কৃষ্ণসখী কথা। তার প্রকাশিত কিছু গল্পের বই হল রং বদলের রং, স্যান্ডউইচ, সিঁড়ি ভাঙা অঙ্ক, নেড়ি কুকুর ও বিপিএল কার্ড। লেখক লিখেছেন বেশ কিছু উপন্যাস: পাঁচি ঠাকুরনের থান, তহমিনা মুক্তিযোদ্ধা ছিল না, পড়শি বসত করে এবং বারুদ জন্ম। বিপ্লব চক্রবর্তীর দ্বারা পরিচালিত পত্রিকা ইচ্ছে নদী রামমোহন লাইব্রেরি থেকে 3বার পুরস্কার লাভ করেছে। এছাড়া ব্যক্তিগত পুরস্কার হিসেবে পেয়েছেন ভাষামুখ স্মারক সম্মান। অন্যান্য সম্মাননার সঙ্গে পেয়েছেন আরাত্রিক সম্মান। লেখকের উপস্থিতিতে আটচালা কৃতজ্ঞ। আমরা শুনব তার থেকে একটি গল্প, এবং গল্পটি আলোচনা করবেন অমিতাভ দাস।
শেষ তো সরাসরি গল্পে চলে আসছি। গল্পের নাম যুদ্ধের সুস্বাদু ঘ্রাণ। গুটি গুটি পা ফেলছে গোলা আর কাঞ্চা, মাঠের অন্ধকার দিকটাতে চলে এলো। কাঞ্চার ব্যাগে এখনো 2টো বাংলার বোতল আছে, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। এই 2টো বোতল নিজের জন্য। বাজারের আলো পুরো মাঠটাতে আসে না, বাজার লাগোয়া মাঠ, মাঠের অনেকটা জায়গা ফাঁকা। কার্তিক মাসে হিম পড়লে বাজারের পাশে এই মাঠে যাযাবরেরা ছাউনি ফেলে, এবারেও ফেলেছে। যাযাবর মেয়েরা সারাদিন পাড়ায় পাড়ায় বাজারে বাজারে ছোট কাঠের বাক্সের ভেতর কালনাগিনী সাপ দেখিয়ে বেহুলা লক্ষিন্দরের কথা বলে পয়সা টাকা ভিক্ষা করে। পুরুষেরা ছাড়া বাড়ি, ছোটোখাটো জঙ্গল, সবজি বাজারের ছাদ আর মফস্বল শহরের বিভিন্ন পরিত্যক্ত জায়গা থেকে সোরেল, বেজি, গোসাপ, সাপ, ধেড়ে, ইঁদুর, বক, মাছরাঙা শিকার করে বেড়ায়। 20-25 বছর আগে এরাই শুয়োরের পাল চড়াতে নিয়ে আসতো। জলা জংলা থেকে কচু কন্দ টেনে টেনে বের করে শুয়োরগুলো খেত। চলার পথে কোনো নির্জন ফাঁকা মাঠে ছাউনি ফেলতো তখনও যাযাবরেরা। 20-25 দিন থাকার পর আবার অন্যদিকে চলে যেত। এখন ক্রমশ বাজার ঘেঁষে এরা ছাউনি ফেলে, সেভাবে মাঠ আর জঙ্গল না থাকার জন্য। শুধুমাত্র প্রকৃতির থেকে আদিম উপায়ে খাদ্য আহরণ করে বাঁচার উপায় নেই এখন ওদের। কিনে খেতে হয়, তার জন্য টাকা লাগে। সেই টাকা রোজগারের জন্য ভদ্রলোকদের ঠাকুর দেবতার ভয় দেখাতে হয়, তাবিজ কবজ ঝাড়ফুঁক করাতে হয়, অপদেবতার ভয় দেখিয়ে জড়িবুটি বিক্রি করতে হয়। এটা ওদের মহিলা আর শিশুরাই করে। পুরুষেরা আজও আদিম উপায়ে শিকার আর খাদ্য সংগ্রহ করে। কাঞ্চা দুপুরেই দেখেছে 2জন যাযাবর পুরুষ গোলবাজারের ওদিক থেকে 3-4টে ভন্দর শিকার করে এনেছিল। কেউ ভন্দরকে গন্ধগোকুল বলে। জন্তুগুলো পাশ দিয়ে চলে গেলে পায়েস পাতার গন্ধ বেরোয়। সন্ধ্যার অন্ধকার জমে উঠতেই সেগুলো পোড়ানো শুরু হয়েছে আগুন জ্বালিয়ে। সারাদিনের শেষে যাযাবর মেয়ে মরদের এটাই সলিড খাবার। মাঠ জুড়ে প্রায় 10 থেকে 12টা পলিথিন ঢাকা ছাউনি, সব মিলিয়ে গোটা 30-এর দল এবার এসেছে। সব কটা ছাউনির পাশে কোনো না কোনো শিকার পোড়ানো হচ্ছে রাতের খাবারের জন্য। আধপোড়া 3টে ভন্দরের মাংস টেনে ছিঁড়ে খাচ্ছে যাযাবর মেয়ে মরদ শিশুরা। পাশের ছাউনিতে বেজি পোড়ানো হচ্ছে। কাঞ্চার গোলা আগুনের সামনে উবু হয়ে বসলো। ওদের মতো আগুন থেকে আধপোড়া মাংস মদের চাট হিসেবে টেনে নিতে জোয়ান পুরুষটা কাঞ্চার হাতটা টেনে রুখে উঠল। কাঞ্চা ব্যাগ থেকে বাংলার বোতলটা বের করতেই হাত ছেড়ে দিয়ে খপ করে বোতলটা ধরল পুরুষটা। কচি বাচ্চা, মেয়ে, ছেলে, মরদ, বউ মিলে 5 জন নিমেষে শেষ করে ফেলল বোতলটা। তারপর থেকে প্রতিদিন রাতে গোলার কাঞ্চার নেশা করার পর নেশা হয়ে উঠল বেজি, গন্ধগোকুল, গোসাপ, সাপের আতপোড়া মাংসের চাট। যতদিন যাযাবররা ছিল একটা বাংলা নিয়ে গেলে 4টা ফ্রি ছিল। আশেপাশের জঙ্গলে প্রাণী না পেয়ে যাযাবরের একদিন ভোরের আলো ফোটার আগেই ছাউনি তুলে চলে গেল। এলাকাবাসী নিস্তার পেল। মন খারাপ হলো গোলা আর কাঞ্চার। বাংলা মারার পর পোড়া মাংসের 4টা মাথা থেকে কিচ্ছুতেই ফেলতে পারছে না। ওরা দুজনেই ভীষণই বিমর্ষ। সারাদিন মালিকের মুরগি কাটে গোলা, বিকেলে কোনো কাজ করে না, ফিটফাট হয়ে শুধু আড্ডা মারে। কাঞ্চার সকালে কোনো কাজ থাকে না কাউন্টার থেকে মাল আনা ছাড়া। বিকেল থেকে সেগুলি বেচা শুরু হয়, কাউন্টার থেকে মাত্র 20 টাকা বেশি। মাঠের পাশে সিমেন্ট বাঁধানো বেঞ্চিতে বসে থাকে কাঞ্চা। খরিদ্দাররা ওকে খুঁজে নেয়। হাতে টাকা গুঁজে দিলে গোলা গোপন জায়গা থেকে বোতল এনে ধরিয়ে দেয়। এতে গোলার কোনো স্বার্থ নেই, স্রেফ বন্ধুকে সাহায্য। কেউ বলতে পারবে না গোলা ফিরকিতে মাল খায়। বোতলের যে দাম 1 পয়সা কম দেয় না কাঞ্চাকে। তবে মিথ্যে কথা বলবে না, কাঞ্চার মুড এলে দোস্তকে ফিরিয়েও খাওয়ায় সময় সময়। যাযাবররা যাওয়ার পরে ওদের দুজনের সেভাবে নেশাটার জমছিল না চাটের অভাবে। ভেবেচিন্তে বুদ্ধিটা দেয় কাঞ্চাই। কাঞ্চার কথা মতো মালিকের কাজ ছাড়ার সময় পলিথিনে ভরে কয়েকটি পা, 4-5টা গিলা আর কিছুটা মাংস নিয়ে এসে জায়গা মতো রেখে দেওয়া শুরু করলো। নেশা করার আগে সেগুলো মাঠের আগুনে পুড়িয়ে নিত। একদিন 2টো ধেড়ে ইঁদুর মেরে পুড়িয়ে খাওয়ার পর নেশাটা জব্বর ধরেছিল। পোড়ানো মাংসের চাটের খবরটা চাপা থাকেনি বেশি দিন। নেশারুরা গন্ধ পেয়ে জুটছিল এক এক করে। সবে ফিরকিতে খাওয়ার ধান্দা। পয়সা ফেলবে না, বুদ্ধি করে শুধু জায়গাটা পাল্টে দিল গোলা আর কাঞ্চা। পুরো ফর্মাটাই গোলার।
দ্বিতীয় জায়গাটাতে এসে গোলার কপালটা খুলে গেল। পাড়ার ভেতরে পাঁচিল দেওয়া দোতলা বাড়িটার আড়ালে সামান্য ঝোপঝাড়, তারই আড়ালে সাদা শিরিষ গাছের নিচে নতুন জায়গা খুঁজে নিল গোলা। সব রেডি করে চলে আসে, শুধু আগুনটা তৈরি করে নেয়। খাওয়ার আগে গাছের আড়াল থাকায় কেউ টেরই পায় না মূল রাস্তা থেকে। টের পেল সুহাসদা, এই পাঁচিল বাড়ির মালিক। পশ্চিম দিকে দোতলার বারান্দা থেকে শিরিষ গাছের তলাটা স্পষ্ট দেখা যায়। মাংস পোড়ার গন্ধ একটা আছে, সেটাও দোতলা থেকে পেয়েছে। তৃতীয় দিন মাংসগুলো পুড়িয়ে চাটটা নিয়ে মালটা গ্লাসে ঢেলেছে। সুহাসদা নীরবে এসে হাজির, বলল, গন্ধটা দারুণ ছড়িয়েছে, চাট কি করেছিস? প্রথমে সামান্য অস্বস্তি লাগলো। গোলা আতপোড়া মাংসের ছাড়টা দেখালো। সুহাসদা পকেট থেকে একটা বাংলার পয়েন্ট বের করে রাখলো ওদের সামনে। হাতে রাখা পলিথিনের ব্যাগ থেকে ছোট ছোট 3 পিস মাংস বের করে বলল, এটা কিসের মাংস বলতো? কাঞ্চার গোলা কোনো মাংসের সঙ্গে এটাকে মেলাতে পারলো না। সুহাসদা রহস্য চেপে রেখে বলল, এই 3 পিস পুড়িয়ে নে, আজকে এটাও চাট। পোড়ানো হলো 3 পিস নতুন মাংস, জব্বর খেতে। কাঞ্চার গোলা জীবনে এই মাংস খায়নি। সুহাসদার সঙ্গে প্রথম পরিচয়টা এভাবেই গোলার সৌভাগ্য এনে দিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে গোলা মালিকের দোকানে মুরগি কাটার কাজটা ছেড়ে দিয়েছিল সুহাসদার অনুপ্রেরণায়। বাজারের কাছে PWD রাস্তার পাশে সুহাসদাই একটা জায়গা ম্যানেজ করে দিয়েছে। গোলা সেখানে নিজে ব্যবসা শুরু করেছে। সুহাসদার দেয়া নতুন মাংস সেখানে বিক্রি করে গোলা। দামটা সামান্য বেশি হলো, নির্দিষ্ট মাংসটির চাহিদাই বেশি। মাংসটা পিস পিস করে আসে। গোলার কাঞ্চা কয়েকবার সেই মাংসের পিস পুড়িয়ে চাট হিসেবে খেয়েছে, অন্য রকম স্বাদ। না, সুহাসদা কয়েকবার বাদে ফ্রি মাংসটা ওদের দেয়নি। চাট হিসাবে নেশাটা জব্বর জমে যায়। প্যাকেজিং করা মাংসটা গোলার দোকানে এজেন্ট মারফত পৌঁছে দিত। প্রথমে কয়েকজনকে পুষসেল করা হয়েছিল। মাসখানেকের মধ্যে মাংসটির নির্দিষ্ট ক্রেতা তৈরি হলো। ক্রমে ক্রেতার সংখ্যাটাও বেড়ে গেল। ব্রয়লার আর সগুনার সঙ্গে নতুন মাংসটি গোলার ভাগ্য খুলে দিল। সুহাসদাও আড়ালে থেকে গোলার ব্যবসাটাকে লক্ষ্য রেখে যাচ্ছিল। কাঞ্চা গোলার বাংলার আসর এখন আর বসে না সময়ের অভাবে। নতুন মাংসটির খাদ্যরসিক দিন দিন বাড়াচ্ছে গোলা। মাংসটা নিয়ে বেশি পাবলিক করতে দিচ্ছে না আবার সুহাসদা নিজেই। কেন দিচ্ছে না সেটাই গোলা বুঝতে পারছে না। পুরোটাই সুহাসদার কন্ট্রোলে। ক্রমান্বয়ে গোলা জানতে পারলো সুহাসদার অনেক রকম ব্যবসা, তার মধ্যে এটাও একটা ব্যবসা। গোলাও সুহাসদাকে ভগবানের চাইতেও বড় কিছু ভাবে। কি ছিল, কি হয়েছে, সবটাই সুহাসদার জন্য। পুরনো গোলা অনেকটাই পাল্টে যাচ্ছে দিন দিন। বাড়তি কৌতূহল দেখায় না, নিজের ব্যবসা সামলাতে হিমশিম। প্রতিদিন সন্ধ্যায় আড্ডা জমাতে পারে না গোলা। কাঞ্চার সঙ্গেও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কাঞ্চা কয়েকবার ওর দোকানে এসে সম্পর্কটাকে জ্যান্ত করতে চেয়েছিল, সেটা আর হয়নি। গোলার নেশাটা এখন বাংলা ছাড়িয়ে ইংলিশে এসে গেছে। পোড়া মাংসটা শুধু চাট হিসেবে রেখেছে, দামি মাংসটাও এখন মাঝে মধ্যে চাট হিসেবে রাখে। একদিন সুহাসদার দোতলা বাড়িতেও ঢুকে গেল গোলা। সম্ভব হয়েছিল সুহাসদা অসুস্থ হয়েছিল বলেই। বৌদিকে কয়েকবার বাজারহাটে দেখেছে গোলা। বৌদিকে ঘ্যামা দেখতে। সেই বৌদি খবর পাঠিয়ে বাড়িতে নিয়ে গেল গোলাকে। তখনই তো জেনেছে সুহাসদা নার্ভের রোগী। নিজের চোখে দেখেছে অত সুন্দর মানুষটা হাত পা কুঁকড়ে ছটপট করছে বিছানায়। বৌদিকে সাহায্য করতে ধরে নিয়ে ডাক্তারের কাছে। সুহাসদাকে চেম্বার থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ডাক্তারবাবু বৌদিকে বললেন, ওষুধ লিখে দিলাম, আপাতত সেরে উঠবে, তবে রোগীকে সাবধানে রাখতে হবে। রোগীকে কোনো রকম আমিষ দেওয়া চলবে না, পরিমিত খাওয়াতে হবে। তারপর বৌদিকে বললেন, ওনাকে বাইরে রেখে আপনি একবার চেম্বারে আসবেন। একা চেম্বারে যেতেই ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি খেতে ভালোবাসে? উনি সবটাই খান, পরিমাণে অল্প। আমি জানতে চাইছি আমিষ এবং নিরামিষ দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ করেন? আমিষটাই পছন্দ করেন বেশি। বাড়িতে কি কি ধরনের মাংস আসে আপনাদের? মুরগি আর সময় সময় খাসির মাংস ছাড়া অন্য কোনো রকম মাংস বাড়িতে আসে না। আগে কচ্ছপের মাংস বাড়িতে আসতো, এখন তো কচ্ছপ পাওয়াই যায় না। ডাক্তারবাবু বললেন, মুরগি, পাঠা কিংবা গরুর মাংসের থেকে এই ধরনের ডিসঅর্ডার হয় না, প্রাণীজ প্রোটিন থেকে এটা হয়, রেয়ার ডিজিজ। সামান্য সময় থেমে বৌদি জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আপনি কি মনে করছেন এই রোগটা সেরে উঠবে না? ডাক্তারবাবু বলেন, আপাতত সেরে উঠলেও আপনার স্বামীর রোগটি বিরল, দুরারোগ্য এবং মারাত্মক নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার।
প্রিয়ন নামের প্রোটিন সংক্রমণের কারণে এই রোগ হয়ে থাকে সাধারণত। আর প্রিয়ন প্রোটিনটি অসুস্থ প্রাণীর মাথা থেকে আসলেও সেটা গরু, ভেড়া, মুরগি, পাঠা থেকে আসে না। আমার ধারণা সেই প্রাণীর মাথার মাংসবাহিত হয়ে আপনার স্বামীর শরীরে এসেছে। গোলা ডাক্তারের আশঙ্কা সংক্রান্ত সমস্তটাই জেনেছে বৌদির থেকে, কেননা গোলা ছাড়া সুহাসদার রোগের বিষয়ে বৌদির আলোচনা করার আর কেউ ছিল না। বাইরে দাদা কী ধরনের মাংস খেতে পারে সেটাই জিজ্ঞেস করতে দেখেছিল বৌদি। গোলা বৌদির মাংস নিয়ে আলোচনা গুরুত্ব দেয়নি। সুহাসদার দোতলার সোফায় বসেছিল, টিভিতে একটা পুরনো খেলা চলছিল। খেলাটা দেখতে দেখতে বৌদির দেয়া চা জমিয়ে চুমুক দিচ্ছিল। এখানেই গোলার জীবনের বড় প্রাপ্তির শুরুয়াত বলা যায়। বৌদিকে গুরুত্ব না দেওয়ায় গোলাকে যুদ্ধ বিষয়ক নতুন একটি ব্যবসার দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। আর রোজগারের জন্য ছড়িয়ে পড়ার যোগাযোগগুলো পেয়েছিল। ধান্দাবাজির প্যাঁচটাকে ধরে ফেলেছিল বলেই আলিবাবার গুহার নতুন নতুন খাজানার দরজা খুলে গিয়েছিল। সুহাসদা যথারীতি সুস্থ হওয়ার পর ওয়ান ফাইন মর্নিংয়ে গোলার সঙ্গে আড্ডা মারতে এলো বাজারে। বাজারটা সবে ঝিমিয়ে পড়েছে, ব্যবসায়ীরা তহবিল গোনা শুরু করেছে। সুহাসদা বাজার ছাড়িয়ে রাস্তার পাশের ফুটপাতে গোলার মাংসের দোকানে চলে এলেন। গোলাকে জিজ্ঞেস করলেন, কত টাকার ব্যবসা হলো রে আজ? আপনি অসুস্থ হওয়ার পর থেকে ব্যবসা মন্দা যাচ্ছে দাদা। গোলা বলল, কেন রে? আমার দোকানে এখন আর মুরগির টেংরি, ছাঁট, গিলা কেউ নিতে চায় না দাদা। সবাই এসে খোঁজ করে কেলা ছিক মালে। কেলা ছিক মানে? ঠিক বুঝতে পারছি না তো তোর কথা। আরে দাদা, কেলা ছিক বুঝলেন না? ওই যে বলেন, আরে আপনারাই তো বলেন কেলা ছিক গান, কেলা ছিক সিনেমা। ওহো, এবার বুঝেছি। শালা ঠোঁট ছেঁতরে এমনভাবে মালটা ডেলিভারি দিচ্ছিস যে মানে বুঝতেই পেছন ফেটে যাচ্ছে। বাদ দে, পাবলিকের ডিমান্ডটা আমাকে এতদিন জানাসনি কেন? ক্লাসিক টেংরি, ছাঁট, গিলা বলতে কি চাইছে তোর খরিদ্দাররা? ওরা ভেতরে এসে কানে কানে আপনার পাঠানো মাংসের টেংরি আর গিলা চাইছে দাদা। আরও বলছে কলজে দিতে পারলে ডবল টাকা দেবে। আগে বলবি তো, ভাঁওড়া নাকি তুই? ব্যবসা তোর, অর্ডারটা তো তোকেই ধরতে হবে নাকি? দাদা, ফুটপাত দখল করে তোমার দয়া কিছু করে খাচ্ছি। ওসব কেলা ছিকের ধান্দা করতে গেলে, তাছাড়া ওরকম জ্যান্ত মাল আমি পাবো কোত্থেকে? কোথায় পাবি? তোর হেডেক নয়, তোর কাজ অর্ডার ধরে নগদ টাকায় ডেলিভারি দা। ডেলিভারি দিতে গেলে তো মালটা পেতে হবে দাদা। কোথায় পাবো? স্পেশাল মাংসের টেংরি, ছাঁট, গিলা সাপ্লায়াররা দেবে। তুই শুধু বলবি কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করবো না। একবার গুডউইল যদি তৈরি করতে পারিস, তত্তর করে উপরে উঠে যাবি। সুহাসদা হাতটাকে নাচের মুদ্রার মতো যেভাবে নাড়ালো, তাতে গোলা বা গোলকধর সত্যি সত্যি কল্পনার আকাশে ভাসা শুরু করে দিল। দাদার প্রশ্রয় ফুটপাতে একটু জমিয়ে বসা, আবার দাদাকে তেল মেরে যদি কেলাচ্ছিক অর্ডারের একটা সাপ্লায়ার পাওয়া যায়, ভাবার সঙ্গে সঙ্গে গোলার লোভটা চচ্চর করে বাড়তে লাগলো। সলিড দুটো ক্লাসিক অর্ডার ছিল দাদা, একটা কবজি, একটা টেংরি, দুটোর আলাদা আলাদা পার্টি। ভালো পেমেন্ট দেবে বলেছে দাদা। সাপ্লায়ার পাওয়া যাবে? আলবাত পাওয়া যাবে, শুধু পেমেন্টটা অ্যাডভান্স করতে হবে। কোনো ধারবাকিতে এসব কাজ হবে না। আমি তো পার্টির থেকে কোনো অ্যাডভান্স রাখিনি দাদা। গোলা ঢেউক গিলে আমতা আমতা করে বলল, তোকে তো টাকা লাগাতে হবে। মারোয়ারিদের দেখে শেখ। ব্যবসা বাড়াতে গেলে তোকে ওদের মতো ইনভেস্ট করে যেতে হবে। একসময় দেখবি প্রফিটে গেইন করবি। দাদা, আমি তো মারোয়ারি নই, টাকা কোথায় পাবো? সেটা তোর হেডেক। তোমার ব্যবসায় তো আমি টাকা আর লাগাবো না। জায়গা দেবো, সাপ্লায়ার ধরে দেবো, টাকা দেবো। মামদোবাজি পেয়েছো সালা? না দাদা, সাহস দিয়েছে যখন একবার লড়ে যাব। বউয়ের কানে দুটো দুল কিনে দিয়েছিলাম, ওই দুটো বেঁচে দেবো। তুমি সাপ্লায়ার পাঠাবো মানে? তোমাকে খুঁজে আনতে হবে সাপ্লায়ার। কে তোমাকে সাপ্লায়ার এনে দেবে? আমি তো জানি না ওদের কোথায় পাবো। তুমি বললে তাই সাহস করে। সে তোকে আমি সাপ্লায়ার লাইনটা না হয় দেখিয়ে দেবো। আমার বেনিফিট কি? কী যে বলো দাদা, তোমাকে আমি বেনিফিট দেবো? তুমি তো ভগবান, তোমাকে ধরেই তো আমার সবটাই তুমি জানো। তোমার দৌলতেই ফুটপাতে টেংরি, ছাঁট, গিলার ব্যবসা করছি। ওসব সেন্টু দিয়ে ছেঁদো মারাতে এসো না। ব্যবসা ইজ ব্যবসা। সাপ্লায়ার ধরে দেবো, আমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। গোলা অলরেডি সুহাসদার নতুন টোপটা গিলে ফেলেছে। সাপ্লায়ার জুটে গেলে কোনো ঝামেলাই থাকবে না। খরিদ্দারের কাছ থেকে টাকা নেবে, নিজের লাভটা রেখে সাপ্লায়ারকে পেমেন্ট করে দেবে। এমন সুযোগ ছাড়া যাবে না। মনে জোর এনে বলো, তাই দেবো দাদা। কত পার্সেন্ট আমাকে দিবি সেটা কনফার্ম কর এক্ষুনি। অর্ডারটা কত টাকার হতে পারে সেটাই তো বুঝতে পারছি না দাদা। এটাকেই বলে স্পেকুলেশন। কাস্টমারের থেকে তুই কতটা নিবি তোকেই নির্ধারণ করতে হবে। আমাকে আপাতত 2000 দে। সুহাসদা ঝোপ বুঝে কোপ মারলো। 2000 শুনেই প্যান্টে হিসু করে দিলি? স্রেফ তোকে লাইনটা ধরিয়ে দেবার মিনিমাম চার্জটা নিলাম। দে পেমেন্ট কর।
সুহাসদাকে কর করে 2000 টাকা দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গোলকধর। সুহাসদার কথা মতো আজ আর দোকানের ঝাঁপ তোলেনি। স্নান সেরে ভালো পোশাক পরে দোকানের সামনে এসে দাঁড়িয়ে দাদার জন্য অপেক্ষা করতেই উল্টো দিকে রাস্তা থেকে কালিদাস কাকু ব্যাগটা নাড়াতে নাড়াতে এসে বলল, 4টে লেগ পিস দিয়ে দেখো, যা দাম হয় দেবো। কাকা, আজ বন্ধ আছে দোকান, কোথাও যাবে নাকি? কালিদাস কাকু জিজ্ঞেস করলে। হ্যাঁ, কালীঘাট না দক্ষিণেশ্বর? যদি দক্ষিণেশ্বর যাও দুপুরের ভোগটা খেও, ইউনিক বানায়, হৃদয় মন একেবারে ভরে যাবে। কালিদাস কাকুর কথা শুনে গোলা দাঁত বের করে হাসলো। কিছুক্ষণ বাদে সুহাসদা এলো, জিজ্ঞেস করলো, গাড়ি কোথায়? গোলা সারাদিনের জন্য বুক করা গাড়িটাকে হাত দিয়ে দেখাতে সুহাসদা বলল, শোন, গাড়িতেই যাচ্ছি যখন কয়েকটা জরুরি কাজ মেটাবো আগে, তারপর সন্ধ্যার আগে সাপ্লায়ারদের ঠেকে ঢুকবো, তখন সবাইকে একসঙ্গে পাওয়াও যাবে। তোর আপত্তি নেই তো? গোলা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে সুহাসদা গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ করলো, প্রথমে কোথায় যেতে হবে? ঠিক সন্ধ্যার মুখেই নির্দিষ্ট জায়গায় নিয়ে এলো গোলককে। শহরের বুকে একখণ্ড দ্বীপভূমি, ঢোকার মুখেই পড়ে ফেলা যায়, ওয়েলকাম টু পাপুয়া নিউ গিনি। যত ভেতরে ঢুকছে বিস্ময় আর বিস্ময়। দেখতে পেল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকের কয়েকটি পাহাড়ের কোলে কৃষি জমি, সেখানে প্রচুর কৃষি মজুরেরা জমিতে চাষ করছে। আপাত দৃষ্টিতে পাহাড় ঘেরা শান্তিপ্রিয় দ্বীপ মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর শব্দে বেঁধে গেল মারাত্মক যুদ্ধ। পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো মূর্তিমান দখলদারেরা, ঢাল তরোয়াল নিয়ে জমি দখলের প্রাণঘাতী যুদ্ধ। জার্মান, ডাচ, রাশিয়ান, ব্রিটিশ চারটি জাতিসত্তাই দখল করতে চায় পাপুয়া নিউগিনির এই দ্বীপরাষ্ট্রটিকে। শুনতে পাওয়া যাচ্ছে নারী, শিশু, অসহায় মানুষের ভয়ঙ্করতম আত্মচিৎকার। আক্রমণকারীদের তরবারির আঘাতে মানুষের ধর থেকে মাথাগুলোকে কেটে ফেলছে। ফিনকি দিয়ে রক্ত, শুধু রক্ত, সারি সারি বিকলাঙ্গ লাশ আর রক্তে চাষের জমিটার গড়িয়ে পড়া রক্তে পা ডুবে যাচ্ছে লুটবাজদের। চারটি জাতিসত্তার জমি দখলের লড়াই। কি ভয়ঙ্কর হিংস্র এই মানুষগুলো! গণহারে চোখের সামনে খুন দেখে গোলা আতঙ্কে চিৎকার করে উঠল। গোলার সারা শরীর মানুষের রক্তে ভিজে গেছে। মুরগির রক্ত প্রতিদিন গায়ে মাখার গোলা মানুষের রক্তে শরীর ভিজে উঠতে আতঙ্কে চিৎকার করে চলেছে। এভাবেই গলা কাটা মুরগিগুলো হাতের মধ্যে চাপটাতে থাকে মৃত্যুর কিছুটা আগে। গোলাও কি তাহলে মৃত্যুর ঠিক আগে পৌঁছে গেছে? একই দৃশ্যে সুহাসদার উল্লাস দেখে চমকে গেল গোলা। দেখলো পাহাড়ের আড়ালে নিজেকে বাঁচিয়ে পা ডোবা রক্তের মধ্যে দাঁড়িয়ে সারা গায়ে রক্ত মেখে যুদ্ধ দেখছে সুহাসদা। এক একটা মুন্ডু ধর থেকে আলগা হলে আনন্দে চিৎকার করে বাহবা দিয়ে যাচ্ছে ভয়ঙ্কর ঘাতকদের। ঘাতকরা রক্ত মাখা তরবারি উঁচু করে বলছে, জমি আমাদের, জঙ্গল আমাদের, নারী আমাদের, এই দ্বীপভূমি আমাদের। নির্মম পাশবিকতা। তরবারির আঘাত থেকে শিশুদের পর্যন্ত রেহাই দিচ্ছে না। ঘাতকরা অসহায় মেয়েদের শরীর থেকে প্রথমে পোশাক টেনে টেনে খুলে ফেলছে, সম্পূর্ণ নিরাবরণ করে রক্তমাখা ভয়ঙ্কর শরীরগুলো। মেয়েদের যথেচ্ছাচার ভোগ করা শুরু করলো প্রকাশ্য মাঠে। হিংস্র পুরুষের দল হেরে যাওয়া গোষ্ঠীর যে কয়টি মেয়েকে একা ভোগ করতে পারলো, সেই মেয়েরা সেই পুরুষের গোষ্ঠীভুক্ত হয়ে গেল। এইভাবে পুরো দ্বীপটি কবজায় চলে আসার পর শুরু হলো যুদ্ধ জয়ের উৎসব। উৎসবের বিউগল বাজল। বিউগলের শব্দে পাহাড়ের প্রত্যন্ত দূরতম জায়গায় সংবাদ পৌঁছে গেল, যুদ্ধ আপাতত শেষ। এটাই সংকেত, এবার যুদ্ধভূমিতে তৈরি হবে জয়ের উল্লাস। শ্রেষ্ঠ ঘাতকদের দেওয়া হবে বীরত্বের পুরস্কার। তারই প্রস্তুতি শুরু হলো এবার। প্রথমে দ্বীপভূমি থেকে নিহত মানুষগুলোকে এক জায়গায় জড়ো করে ফেললো। মাথাগুলোকে আলাদা করা হলো, শরীরগুলোকে আলাদাভাবে নিরাবরণ করে সাজানো হলো শাড়ি দিয়ে। প্রতিটি শরীর আর মাথাকে খুব যত্ন করে পরিষ্কার করলো। একদল মানুষ পাহাড়ের পথ ধরে শুধু আসতে থাকলো বড় বড় জার কাঁধে নিয়ে। সেই সব জারে বহু রকমের মশলা আর ভোজ্য তেল। লুঠেরার পুরো দলটাই লেগে গেল যুদ্ধ পরবর্তী উৎসব তৈরির কাজে। প্রতিটি মৃত ধরগুলোকে ভারী চপারের সাহায্যে টুকরো টুকরো করা হলো। মৃত মানুষের মাংসখণ্ডগুলো স্তূপকার করে রাখা হলো পাথরের তৈরি বড় বড় টবে। সেখানে বিভিন্ন সুগন্ধি মশলার সঙ্গে এলাচ, দারচিনি, লবঙ্গ, ভোজ্য তেল ঢেলে মাংসগুলোকে মাখতে শুরু করলো লুঠেরাদের মধ্যে একটি দল। নিহত মানুষের মাংস মাখতে মাখতে ভয়ঙ্কর মানুষগুলো নিজেদের ভাষায় উল্লাস করে উঠছিল থেকে থেকে। একের নাকের সামনে অন্যজন মাংস খণ্ড এনে জানতে চাইছিল মাখাটা সঠিক হয়েছে
কি না। একসময় ওদের মশলা মাখানো শেষ হলো, আরেকটি দল অনেকগুলো উনুন জ্বালিয়ে বড় বড় লোহার কড়াই বসিয়ে তেল গরম করতে শুরু করলো। তেল গরম হতেই মাখা মাংসগুলো ভোজ্য তেলের মধ্যে ঢেলে দিল, বড় খুন্তি চালিয়ে তীব্র আগুনে সেগুলো নাড়তে লাগলো। মাংস কষানো হতেই সুঘ্রাণ ছড়িয়ে পড়লো দীপভূমিতে। বড় বড় কড়াই থেকে রন্ধনের সুবাস তীব্র থেকে তীব্রত হয়ে মোহিত করে ফেললো সবাইকে। বহু রকম মশলায় সম্পৃক্ত মনুষ্য মাংস রন্ধনের সুঘ্রাণে দীপভূমিতে শ্রমজীবী মানুষেরা জমি ফুঁড়ে বেরিয়ে এলো। পাহাড়ের আড়াল আবডাল থেকে বেরিয়ে এলো বিজেতা গোষ্ঠীর অসংখ্য নারী, শিশু, বয়স্ক মানুষের দল। ওরা এতক্ষণ পাহাড়ের আড়ালে জীবন বাজি রেখে লুকিয়ে যুদ্ধ দেখছিল। জয়ী হয়েও গোগ্রাসী খিদে নিয়ে অপেক্ষা করছিল উৎসবের। এবার ওরা শিশুদের আর নারীদের জন্য কড়াই থেকে তুলে নিল মানুষের মাথা। ওদের বিশ্বাস, মৃত মানুষের মস্তিষ্ক খেতে পারলে মৃতের জীবনী শক্তি তাদের দেহে চলে আসবে, তবে পুরুষের জন্য নয়। কেননা শত্রুপক্ষের জীবনী শক্তি নিজের ভেতরে প্রবেশ করলে একটা সমস্যা হতে পারে, মৃতের পক্ষের লোকজনদের সঙ্গে যুদ্ধ করার সময় তাদের দুর্বল করে ফেলতে পারে। অন্যদিকে নারীরা সন্তানের জন্ম দেয়, তাদের বাচ্চাদের দীর্ঘকাল বেঁচে থাকা দরকার। তাই মৃতদেহের মস্তিষ্ক ভক্ষণের সুযোগ পেতে এগিয়ে এলো নারী এবং বাচ্চারাই। ওদের আরও বিশ্বাস, মৃত যোদ্ধার মাথা শিশুদের দীর্ঘায়ু এবং শক্তিশালী করে এবং নারীদের যৌবন অটুট রাখে। পুরুষের কড়াই থেকে তুলে নিল পুরুষের শরীরের গরম গরম সুস্বাদু মাংস। গোলা যত দেখছে শরীরটা পাক খেয়ে উঠছে। মানুষের মাংসের সুঘ্রাণে দ্বীপটির চারদিক গন্ধে ম করছে। এরই মধ্যে গোলা দেখতে পেল সুহাসদা কড়াই থেকে গরম গরম মাংসখণ্ড প্লেটে তুলে নিচ্ছে। সুন্দরী পরিবৃত হয়ে মৌজ করে খাচ্ছেন। হঠাৎ মাইকে ভেসে এলো সুরেলা মহিলা কণ্ঠ, শুভ সন্ধ্যা সমবেত অতিথিবৃন্দ। একটি আনন্দ সংবাদ, যুদ্ধ আমাদের সামনে নতুন নতুন সম্ভাবনা তৈরি করেছে। অপুষ্টির দেশে নিহত মানব সম্পদের আমরা নতুন নতুন ডিশ আপনাদের উপহার দিতে বদ্ধপরিকর। বিভিন্ন জলবায়ুতে তৈরি মৃত মানব সম্পদ শিশু এবং মহিলাদের প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করবে এই যুদ্ধ। একের পর যুদ্ধ আমাদের সামনে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলবে। আমরা নতুন পৃথিবীকে বোঝাতে সক্ষম হব যুদ্ধটা কতটা প্রয়োজনীয় প্রাণীজ প্রোটিনের জন্য। তার জন্য পৃথিবীতে নতুন নতুন যুদ্ধ শুরু করা হোক। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে আপনাদের টেবিলে যুদ্ধে নিহত মানুষের মাংসের গবেষণালব্ধ প্রস্তুতি প্লেট দিতে আমরা দায়বদ্ধ। আমরা আগামীকাল থেকে ইসরায়েল এবং হামাদদের যুদ্ধে নিহত ইসরায়েলের নাগরিক আর হামাদ শহীদদের মাথা ও শরীরের লোভনীয় মাংস আপনাদের লোভনীয়ভাবে খাবারের প্লেটে তুলে দিতে পারবো। আগ্রহীরা আজ থেকে অগ্রিম বুকিং করতে পারেন। আমাদের সব রকম সুবন্দোবস্ত আছে। আমাদের পরিষেবা আপনাদের স্বর্গীয় আনন্দে ভরিয়ে তুলুক। ঘোষণা বন্ধ হতেই দুজন সুন্দরী ওয়েটার সুহাসদার নির্দেশে গোলাকে এনে টেবিলে বসিয়ে দিল। প্রথম মেয়েটি প্লেটে করে তুলে নিল গরম মাংস। দ্বিতীয় মেয়েটি পরম মমতায় প্লেট থেকে গরম মাংসখণ্ড তুলে গোলার মুখে পুরে দিল। মাংস মুখে পড়তেই বুঝতে পারল এই মাংসের স্বাদ গোলা আগেই পেয়েছে। ধরে ফেলল সুহাসদার দেয়া নতুন ধরনের মাংস আসলে মানুষের মাংস। গোলা মানুষের মাংসই এতদিন বিক্রি করেছে, মানুষের মাংসের বাজার তৈরি করেছে। রন্ধন করা মানুষের মাংসের অতুলনীয় স্বাদে গন্ধে গোলার হৃদয়, মন, উচ্চাকাঙ্ক্ষা সত্যি করেই রাক্ষসের উল্লাসে ভরে উঠল। নমস্কার। শুনলাম বিপ্লব চক্রবর্তীর গল্প। ওনার গল্প নিয়ে আলোচনা করবেন অমিতাভ দাস। ধন্যবাদ গল্প স্বল্পের আটচালা। আমরা গল্প শুনলাম বিপ্লব চক্রবর্তীর। গল্পের শুরুটা খুব চমৎকার হয়েছিল আর কি। মফস্বলের একটা জীবন উঠে আসছিল এবং আমরা মফস্বলেই থাকি এবং যেই জায়গাগুলোর কথা লিখেছে গোলবাজার, অশোকনগরের, এগুলো আমাদের পরিচিত জায়গা। এবং সৌভাগ্যক্রমে বিপ্লব চক্রবর্তী এবং আমরা একই জায়গায় থাকি, পাশাপাশি দুটি এলাকা। আমি থাকি হাবড়ায়, বিপ্লব চক্রবর্তী থাকেন অশোকনগরে। বিপ্লব চক্রবর্তীর লেখালেখির সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় রয়েছে, সেটা 30-35 বছর কি তার বেশি। বিপ্লব চক্রবর্তীর এই গল্পটা বুঝতে গেলে, গল্পটা আপনারা শুনেছেন, আমি গল্পে যাব না এবং আমি আমার আলোচনায় কখনো গল্পকে টেনে আনি না, মানে গল্পের বিষয়বস্তু জায়গাগুলো। তার একটা রাজনৈতিক চেতনা আছে, রাজনৈতিক ভাবনা আছে
এবং গল্পের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে যতটা মসৃণ এবং সুন্দরভাবে গল্পটা শুরু হয়েছিল, গল্প যত এগিয়েছে আমরা একটা বিভৎস ভয়ঙ্কর একটা কুৎসিত জগতের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছিলাম। কিভাবে প্রবেশ করে গেলাম? এই গল্পটা কি একেবারে সাদা গল্প? সাদা গল্প নয়। এই গল্প হচ্ছে যে আমরা এতক্ষণ বসেছিলাম, কেউ কেউ একটু ঝিমিয়েও পড়েছিলাম, এই সমস্ত মানুষগুলোকে একটুখানি হাতুড়ি দিয়ে জাগিয়ে দিলেন এবং পাঠও চমৎকার। তো এই যে ব্যাপারটা, এই জিনিসটা না আমাদের ধাক্কা দেয়, আমরা বলতে পারি না। তা গল্পকারের কাজ তো সেই কথাগুলো বলা। যারা শিল্পী, সংবেদনশীল মানুষ, তাদের কাজ হচ্ছে সেটা বলা। এখন কিভাবে সে বলবে সেটা তার ব্যক্তিগত জায়গা আর কি। এই ধরনের গল্পগুলোকে আমি সরাসরি ওই রাজনৈতিক গল্প, সামাজিক গল্প এরকম তকমা দিতে চাই না। এই ধরনের গল্পগুলো হচ্ছে একেবারে ম্যাজিক রিয়ালিজমের গল্প, আবার পুরোপুরি ম্যাজিক রিয়ালিজমের গল্পও নয়, একেবারে অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক খেলা। আমরা জানি কিছুদিন আগে এই যে যুদ্ধ চলছিল এবং তাতে যে এই যে ইউক্রেনের সঙ্গে যে রাশিয়ার যুদ্ধ, বা এই যে কিছুদিন আগে বাংলাদেশের একটা ঘটনা ঘটলো, সেও তো এক প্রকার যুদ্ধই। বা কিছুদিন আগে আমাদের যে ঘটনা ঘটে গেল, অর্থাৎ আমাদের চারপাশে যা যা ঘটছে একজন মানুষকে কিভাবে প্রভাবিত করে, একজন মানুষ কিভাবে প্রভাবিত হয়, সে কথাটা তো সরাসরি বলা যায় না। সেই কথাটা তো কোনো কিছুর মোড়কে বলতে হবে, এবং সেই মোড়কে যেমন বলছে, সেই গোলকধর মানে গোলার মধ্য দিয়ে বা কাঞ্চার মধ্য দিয়ে, আসলে সেটা নাই। গল্পের তিনটে দিক যদি বলি, একটা হচ্ছে প্রাথমিক দিক, যে এই তৎকালীন রাজনৈতিক নেতারা, দাদারা, তাদের হাত দিয়ে কিভাবে ফুটপাত দখল হয়, জবরদখল হয়, দোকান দখল হয়, কিভাবে এই ধরনের গোলার মতো লোকেরা উঠে আসে, বড় বাড়ি তৈরি করে, গাড়ি তৈরি করে, হঠাৎ করে একটা কিছু তৈরি করে ফেলে, বা তাদের সমাজে উন্নতি হয় ইত্যাদি ইত্যাদি। এবং এই ধরনের কিছু মানুষ সমাজে আছে এবং তারা কিভাবে চারিত করছে। এবং তিনি শেষে বললেন না যে ওই মানুষের মাংস খাওয়ার কথা এবং ডাক্তারের কাছে গেল বা ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো আর কি। আমরা যারা কেউ কেউ, আমি জানি না সকলের হয়েছে কি না, আমি যখন গল্প শুনছিলাম আমার কিন্তু মনে হচ্ছিল যে শেষে এই ধরনের কিছুই আসবে, যে মানুষের মাংস, ওই যে চাট ব্যবহার করছে, চাটের যে একের পর এক সেই গন্ধগোকুল বা ভামবিড়ালের কথা আসছে, ইঁদুর আসছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আসছে, তারপর থেকে যে ওর ক্রম উত্থান আর কি। তো এই যে জায়গাটা, তো সেখান থেকে যেখানে নিয়ে গেল, একটা জায়গার মধ্যে জগতে নিয়ে গেল, খুব সুন্দর। সেটা আমরা যাই বলি না কেন, এরকম কলকাতা বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে এরকম খুব সুন্দর সুন্দর সেই বার বলুন বা একটুখানি কোয়ালিটি টাইম স্পেয়ার মানে কাটানোর একটা যদি সময়ের কথা বলি আর কি, কোয়ালিটি টাইম কাটাবে, এরকম জায়গাগুলো আছে আমাদের সারা মানে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আসলে গল্পটা সেটা নয়, আসলে গল্পটা হচ্ছে মানুষের অসহায়তার গল্প, এবং সেই অসহায় মানুষকে কি করে ব্যবহার করছে এই সুহাসদার মতো লোকেরা, এটা একটা দিক। আর আরেকটা গল্প হচ্ছে সমকালীন যে সময়, আমরা যে সময়ের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছি, সেটা শুধু এই দেশে না, সারা বিশ্বজুড়ে একটা রাজনৈতিক টানাপোড়েন। সেই বিশ্বজুড়ে যে রাজনৈতিক টানাপোড়েন, সেই টানাপোড়েনের জায়গাগুলো, এবং শেষে সে বলছে যে যুদ্ধের প্রয়োজনীয় প্রোটিনের জন্য মানুষের মাংস ব্যবহৃত করতে হবে আর কি। অর্থাৎ যুদ্ধটাকে লাগিয়ে মানে বন্ধ না করা আর কি, মানে বন্ধ করব না, আমি এই যুদ্ধটাকে চালিয়ে রাখতে চাই। সেটা ঠান্ডা যুদ্ধ হতে পারে, সরাসরি যুদ্ধ হতে পারে, এই একটা ব্যাপার। গল্পটা আপনারাও শুনলেন, আলোচনাকে দীর্ঘায়িত করব না, আমাদের গল্পটা ভালো লেগেছে। নমস্কার। মঞ্চ উপবিষ্ট 3 গল্পকার এবং 3 আলোচককে গল্প স্বল্প আটচালার পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও তাদেরকে আমরা সঙ্গে পাব। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি অরিন্দম গোস্বামীকে, অনুষ্ঠানের সমাপ্তি উনি ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ গল্প পড়লেন, গল্পের আলোচনা করলেন, এবং আপনারা যারা ধৈর্য নিয়ে শুনলেন। আমরা গত 2-2.5 মাস আগে থেকে পরপর বিভিন্ন রকম পরিকল্পনা এবং পরিকল্পনার পরে কিছু তার বিফলতা,
তারপর আবার পরিবর্তন করে তার সেই প্রোগ্রাম আবার নতুন করে আমরা আপনাদের সামনে যেটা সাজাতে পেরেছি। আজকে সকাল 10টা থেকে আপনারা কাউকে কাউকে মঞ্চে দেখেছেন, কিন্তু মঞ্চের বাইরেও একটা কাজের ক্ষেত্র আছে, সেখানেও নিরলস কিছু মানুষ তাদের কাজ করে গেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার আমাদের অনুষ্ঠান হবে, এই বার্ষিক অনুষ্ঠান, ঠিক 368 দিন পরে, কেননা নভেম্বরের শেষ রবিবার আমাদের গল্প স্বল্প আটচালার বার্ষিক অনুষ্ঠানের কথা। সেই 7ম অধিবেশনের পরিকল্পনা, তার জন্য সলতে পাকানো আমাদের আজ থেকেই শুরু হবে।